ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, সবাই ভালো। ওকে, অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আমার ক্লাসগুলো করেছেন সবগুলো না? জি স্যার। বলেন আপনাদের আজকে কি পড়াবো? সব টপিক কি শেষ আমাদের? স্যার, মাঝখানে আমি দুই একটা ক্লাস মিস করছি, কিন্তু পরে নিজের থেকে পড়েছি আর কি, কিন্তু সেরকম হয়নি। তবে আচ্ছা আপনি আচ্ছা আজকে ইম্পর্টেন্ট গুলো পড়ান। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর অন্যরা একটু বলেন। হ্যাঁ, আমাদের আজকে যেহেতু সলভ ক্লাস, লাস্ট ক্লাস, আমরা কি পড়াবো, কি দিয়ে স্টার্ট করব, কি কোনো কিছু গ্যাপ আছে কিনা, বাকি আছে কিনা, একটু বলেন প্লিজ। সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, প্লিজ সবাই একটু রেসপন্স করেন। স্যার, আমাদের লিটারি যে টার্মটা, লিটারি থেকে মানে যে লেখক পরিচিতি থেকে যেগুলো আসে এবং গ্রামাটিক্যাল যে বিষয়গুলো পরীক্ষাতে বেশি আসে, সেগুলো থেকে একটু আলোচনা করেন, তাহলেই হবে। আচ্ছা, ওকে। আমরা কি প্রথম ক্লাসে কি ওই যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট, এগুলো কি আলোচনা করেছিলাম? ব্যাংকে কি টাইপের প্রশ্ন আসে, তারপর হচ্ছে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ বেশি, এগুলো নিয়ে কখন আলোচনা করেছিলাম? সেরকম তো আলোচনা হয়নি স্যার, কিন্তু লেসন অধ্যায় ভেদে করা হয়েছে। মানে আমি চাচ্ছিলাম, যেহেতু আজকে সলভিং ক্লাস, তো এই সলভিং ক্লাস বলতে হচ্ছে এরকম যে আমাদের গুরুত্ব বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিব আর কি। বুঝছি। ওকে। সাল প্রশ্ন যেগুলো আসে, বারবার আসে, রিপিট প্রশ্নগুলো এরকম। আচ্ছা, আমাদের বাংলায় কয়টা প্রশ্ন আসে বলেন তো? 25টি। বাংলায় কয়টি প্রশ্ন 25টি আসে বলেন প্রশ্ন। তো? 25টি অথবা 20টি, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক আইডি সহ বিভিন্ন হচ্ছে সিনিয়র ব্যাংক অফিসার যেগুলো, এগুলোতে হচ্ছে 25টা প্রশ্ন আসে, ঠিক আছে। আবার মাঝে মাঝে আমরা কি 20টাও দেখতে পাই। আমি 25টা প্রশ্ন কিভাবে আসে, কিভাবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোন টপিকগুলো আমরা বেশি পড়বো, আর টপিক থেকে কি কি পড়বো, এই সব বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, লিখে ফেলেন একটু সবাই। তাহলে বাংলা প্রশ্নটা কয়টা টাইপ আসে বলেন তো? 3টা। নাম্বার 1 কি বলেন তো? ব্যাকরণ। নাম্বার 1 কি? ব্যাকরণ, ঠিক আছে। ব্যাকরণ থেকে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের কয়টা প্রশ্ন আসে? 13 থেকে 14টি। কয়টি বলেন তো? 13 থেকে 14টি। নাম্বার 2 হচ্ছে সাহিত্য। নাম্বার 2 কি বলেন তো? সাহিত্য অংশ থেকে কয়টা প্রশ্ন আছে? সাহিত্য থেকে প্রশ্ন আসে হচ্ছে আপনার মিনিমাম 8 থেকে 9টি। কয়টি বলেন তো? 8 থেকে 9টি। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আপনার আহ বিরোচন, ঠিক আছে। তো বিরোচন থেকে কয়টা পার্ট আসে? 4 থেকে 5টি। কয়টি প্রশ্ন আসে? 4 থেকে 5টি। ওকে, তাহলে এই 3টা পার্ট হচ্ছে আমাদের বাংলা প্রশ্নটি এসে থেকে। কয়টি পার্ট? 3টা পার্ট। নাম্বার 1 ব্যাকরণ, নাম্বার 2 সাহিত্য, নাম্বার 3 কি? বিরোচন, ঠিক আছে। ব্যাকরণ অংশ থেকে 13-14টা প্রশ্ন আসে, সাহিত্য থেকে 8 থেকে 9টা প্রশ্ন আসে, বিরোচন থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোট কয়টা প্রশ্ন বলেন তো? 25টা প্রশ্ন। আমাদের অলওয়েজ টার্গেট থাকা উচিত কি? মিনিমাম 20টা প্লাস পাওয়া, ঠিক আছে। মিনিমাম কয়টা প্রশ্ন টিকা বলেন তো? 20টা প্লাস। 20টা প্লাস যদি আমরা কোনোভাবে কনফার্ম করতে পারি, প্রিলি আপনার 1000% হবে, এতে মিস নাই, কোনো মিস নাই। কেন? কারণ ম্যাথ ইংরেজি বরাবরের মতো কঠিন হয়। আমরা ওই দুইটা সর্বোচ্চ গুরুত্ব দিলে আমরা 14, 15, 16 করে পাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ওগুলোর তুলনায় বাংলায় যদি ওইগুলোর মতো করে একটু করি, ঠিক আছে, আগ্রহ দেখায়, তাহলে দেখা যাচ্ছে বাংলায় 25টা কোশ্চেনের মধ্যে আমার 20টা প্লাস হয়ে যাবে। কয়টা প্লাস হয়ে যাবে? 20টা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন কিভাবে গুরুত্ব দিব? তাহলে প্রথম অংশ হচ্ছে ব্যাকরণ। আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ব্যাকরণ কোন টপিকগুলোর উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব? নাম্বার 1 লিখেন ব্যাকরণ। এক নম্বর হচ্ছে সমাস। এক নম্বর কি বলেন তো? সমাস। 2 নম্বর হচ্ছে কারক বিভক্তি। 2 নম্বর কি? কারক বিভক্তি। 3 নম্বর কি বলেন তো? প্রকৃতি প্রত্যয়। 3 নম্বর কি? প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়। 4 নম্বর কি? বানান। 4 নম্বর কি? বানান। 5 নম্বর কি? ধ্বনি ও বর্ণ। 5 নম্বর কি? ধ্বনি ও বর্ণ। 6 নম্বর কি? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন।
ধ্বনি পরিবর্তন, কি বলতো ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। 7 নম্বর কি সন্ধি, 7 নম্বর কি সন্ধি। 8 নম্বর কি 8 নম্বর হচ্ছে আপনার শব্দ সম্ভার, শব্দ সম্ভার। 9 নম্বর হচ্ছে বাক্য প্রকরণ, 9 নম্বর কি বলেন তো বাক্য প্রকরণ। 10 নম্বর কি পদ প্রকরণ, 10 নম্বর কি পদ প্রকরণ। 11 নম্বর কি 11 নম্বর হচ্ছে উচ্চারণ, 11 নম্বর কি উচ্চারণ। 12 নম্বর কি অপপ্রয়োগ, 12 নম্বর কি অপপ্রয়োগ। আর 13 নম্বর কি অভিধান, নিউ টপিক। অক্ষর তো আপনাদেরকে পড়িয়েছিলাম, পারবেন ইনশাল্লাহ। উপসর্গ থেকে লাস্ট এই যে কয়েকদিন আগে জনতা ব্যাংকের আরসি পরীক্ষা গেল না, এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন চলে আসছে। কয়টা প্রশ্ন চলে আসছে? 2টা। তারপর কি জ্যোতিচিহ্ন, তারপর কি বলেন তো জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন থেকে আমরা মাঝে মাঝে দেখি 1টা অথবা 2টা প্রশ্ন চলে আসে। এই হচ্ছে আমাদের কয়টা টপিক? 13টা টপিক। এই 13টি টপিক যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি তাহলে 100% আমরা অনেক 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 বেশি ভালো করব, ঠিক আছে। তাহলে কোনটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? প্রশ্ন আসবেই। সমাসে 3টা স্টার, সমাস থেকে মাস্ট বি আসবে। কারক বিভূতিতে 3টা স্টার, মাস্ট বি আসবেই। বন্দুকের গুলি মিস হলেও আপনার এই টপিক থেকে প্রশ্ন কিন্তু কি হবে না, মিস হবে না। বুঝছো ঋষি? বুঝো না তো, খালি বুঝো খালি মেয়েদের মন। 4 নাম্বার বানান, বানান থেকে প্রশ্ন তো আসবে, কোনো সন্দেহ নাই। ধ্বনীয় বর্ণ থেকে 1000% প্রশ্ন আসবে, প্রশ্ন ধ্বনীয় বর্ণ ছাড়া হবেই না। ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন আগে ব্যাংকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখনো গুরুত্বপূর্ণ, বাট ওই যে সমাসের মতো না। মাঝে মাঝে দেখা যায় আসে, মাঝে মাঝে কি আসে না। 2টা স্টার দিলাম। সন্ধি মাস্ট বি আসবেই, শব্দ সম্ভার মাস্ট বি আসবেই। বাক্য প্রকরণ থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। পদ প্রকরণ থেকে মাস্ট বি আসবেই। উচ্চারণ থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। অপব্যয় থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। বাট এখানে 4টা টপিক, তো এখান থেকে যে কোনো একটা থেকে 1টা অথবা 2টা প্রশ্ন আসবে। তাহলে দেখেন 3টি স্টার যেগুলোতে দিয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর হচ্ছে 2টা স্টার যেগুলো দিচ্ছে ওগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। আমাদের সমাস, কারক বিভক্তি, প্রকৃত প্রত্যয়, বানান, ধ্বনীয় বর্ণ এই টপিকগুলো খুব খুব ভালো করে পড়তে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া আমরা তো এই পড়া শেষ করেছি, আমরা তো মোটামুটি পারি, ঠিক আছে। এখন পারলে হবে না, ভালো করে পারতে হবে, পরীক্ষার হলে গিয়ে পারতে হবে, ঠিক আছে। নিজে নিজে পারলে হবে না। তো এই কনফিডেন্সটা যদি থাকে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন যদি আসে তাহলে কখনোই আমার ভুল হবে না, ভুল হওয়ার সুযোগই নাই। এই টাইপের কনফিডেন্সটা ভিতর থেকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। এই ধরনের কনফিডেন্স যদি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়া ভালো কিছু করা যাবে না, ভালো কিছু করা পসিবল না, ঠিক আছে। যেই টপিকটা পড়বেন, এই টপিকটা যেহেতু আমি নোট করে পড়িয়ে দিয়েছি, আপনাদেরকে নোট তো আছে, পাশাপাশি বই আছে, লেকচার শিট আছে। আপনারা কি করবেন? এই অনুযায়ী সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, সবচেয়ে বেশি কি দিবেন? গুরুত্ব দিবেন, ঠিক আছে। নোটটা পড়বেন আগে, নোটটা পড়ে তারপর বিগত বছর যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সুন্দর করে সলভ করবেন। ইনশাল্লাহ আপনি অনেক বেশি সফলকাম হবেন, ঠিক আছে। 100% যে এই টপিকগুলো ভালো করে পড়লে এই টপিক থেকে আসবে। মানে এই টপিক থেকে আসলেও যদি আমি না পারি তাহলে তা না পারাই হইলো। আমার কাজ হচ্ছে পারা, কঠিন আসুক সহজ আসুক, বাট এই টপিক থেকে যদি আসে তাহলে আমি 100% পারবো। এই কনফিডেন্সটা কি করতে হবে? মনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে যদি আমরা কথা বলি সমাস নিয়ে, সমাস থেকে কিভাবে প্রশ্ন আসে, সমাস কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সমাস থেকে কিভাবে প্রশ্ন আসে দেখেন, সমাস থেকে অনেক ভাবে প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, কোন পদের অর্থের প্রাধান্য পায়, এটা আসতে পারে। যেমন আমি একটা শব্দ লিখলাম বিয়ে পাগল, এখানে কোন পদের অর্থের প্রাধান্য পায় বলতে পারবেন? বিয়ে পাগল কোন পদের অর্থের প্রাধান্য পায়? কারণ আমরা তো জানি যে কোন সমাস এইভাবে প্রশ্ন আসে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে যে কোন পদের অর্থের প্রাধান্য পায়। তাহলে বিয়ে পাগল শব্দে পর পদের অর্থের প্রাধান্য পায়। কোন পদের অর্থের প্রাধান্য পায়? পর পদের অর্থের প্রাধান্য পায়। আমি আরেকটা শব্দ লিখলাম নীলকণ্ঠ, এখানে কোন পদের অর্থের প্রাধান্য পায় বলেন তো? নীলকণ্ঠ।
নীল কেউ বোঝাচ্ছে না, কণ্ঠ কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে শিবকে। দেবতা কাকে বোঝাচ্ছে? শিবকে। দেন মিন্স এখানে কিন্তু তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, মানে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে না, পূর্ব পদের অর্থের প্রাধান্য পাচ্ছে না, পর পদের অর্থের প্রাধান্য পাচ্ছে না। কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে? তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। বহুব্রীহি সমাস, ভেরি গুড। আমি যদি লিখি আরক্তিম, তাহলে আরক্তিমের মধ্যে আ অর্থ হচ্ছে হালকা, আ অর্থ কি? হালকা। তাহলে আরক্তিম মানে কি? ঈষৎ রক্তিম। আরক্তিম মানে কি? ঈষৎ রক্তিম মানে হালকা রক্তিম, ঠিক আছে। তাহলে এই যে হালকা রক্তিম, মূলত এখানে অর্থের প্রাধান্য পাচ্ছে ওই আ এর অর্থের প্রাধান্য পাচ্ছে। তাহলে আ যদি বুঝি আমরা, তাহলে কি পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। আ মানে কোন পদ? পূর্বপদ। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে বলেন তো? পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে উপমান উপমিত কর্মধারয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কিভাবে মনে রাখবো? আমি মনে হয় পড়িয়েছিলাম। উপমান নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা বাস্তবসম্মত হবে কিংবা সত্য হবে। কি হবে? বাস্তবসম্মত বা সত্য। যেমন তুষার শুভ্র, তুষার দেখতে সাদা হয়। তারপর হচ্ছে আপনার মিশ কালো, তামাক দেখতে কালো হয়। তারপর হচ্ছে শস্য ব্যস্ত, খরগোশ সবসময় কেমন থাকে? ব্যস্ত থাকে। তাহলে পূর্বপদ এবং পরপদের সম্পর্ক কি হয়? সত্য, মানে বাস্তবসম্মত হয়, ঠিক আছে। আচ্ছা, উপমিত কি হয়? নাউন প্লাস নাউন হয়, নাউন প্লাস নাউন হয়। পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা কি হয়? মিথ্যা হয়, অবাস্তব হয় এবং পরোক্ষের পর ন্যায় বসে। ন্যায়টা কোথায় বসে? পরোক্ষের পর, ঠিক আছে। এখন আমি বললাম যে নয়ন কমল, নয়ন মানে চোখ, কমল মানে পদ্ম ফুল, ঠিক আছে। তাহলে চোখ হচ্ছে তার চোখের সামনে প্রত্যক্ষ, আর ফুলটা কোথায়? পদ্ম ফুলটা হচ্ছে পুকুরে, পদ্ম ফুলটা হচ্ছে পরোক্ষ। তাহলে আমার ন্যায়টা কোথায় বসাবো বলেন তো? উপমিততে পরোক্ষের পর। তার ন্যায়টা কি মাঝে বসবে নাকি শেষে বসবে? এটা কোনো রুলস নাই, ঠিক আছে। আমরা অনেক টিচারাই বলে যে উপমিত মানে ন্যায় শেষে বসবে না, এটা কোনো রুলস নাই। রুলসটা হচ্ছে পরোক্ষের পর ন্যায়, ঠিক আছে। তাহলে কমলের পর ন্যায় বসান। নয়ন কমলের ন্যায় অথবা কমলের ন্যায় নয়ন, দুইটাই কি রাইট? দুইটাই কি বলেন তো? রাইট। নয়নের ন্যায় কমল, নয়ন কমলের ন্যায় অথবা কমলের ন্যায় নয়ন, দুইটাই কি বলেন তো? রাইট। তাহলে ন্যায়টা কোথায় বসবে? পরোক্ষের পর। ন্যায়টা কোথায় বসবে? পরোক্ষের পর। ক্লিয়ার? এটা ক্লিয়ার? বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় প্রশ্ন ছিল নিম্নে কোনটি অপ্রধান সমাস নয়, ঠিক আছে। তাহলে অপ্রধান সমাস হচ্ছে তিনটি। কি কি? প্রাদি, নিত্য, অলোক। বলেন তো কি কি? প্রাদি, নিত্য, অলোক। প্রাদি, নিত্য, অলোক। প্রাদি সমাস সমস্ত পদের পূর্বপদে কি থাকবে? প্র, পরি, প্রতি, অনু থাকবে। কি থাকবে? প্র, পরি, প্রতি, অনু। কি থাকবে? প্র, পরি, প্রতি, অনু উপসর্গ থাকবে, ঠিক আছে। যেমন প্রভাত, প্রজেবাত, ঠিক আছে। পরিভ্রমণ কি হবে? পরিজে ভ্রমণ। অনুতাপ কি হবে? অনুতে যে তাপ। প্রভাত কি হবে? প্রজে ভাত। এগুলো থাকলে চিন্তা ছাড়া আপনারা কি দিবেন? প্রাদি সমাস। কি দিবেন? প্রাদি সমাস, ঠিক আছে। নিত্য সমাস, নিত্য সমাস চেনার উপায় কি? অন্তর মাত্র টি থাকবে। নিত্য সমাসে কি শেষে কি থাকবে? অন্তর মাত্র টি থাকবে। কি থাকবে? অন্তর মাত্র টি থাকবে, ঠিক আছে। তাহলে দেশান্তর কি হবে? অন্য দেশ। গ্রামান্তর কি হবে? অন্য গ্রাম। কালান্তর কি হবে? অন্য কাল। যুগান্তর কি হবে? অন্য যুগ। দেশান্তর কি হবে? অন্য দেশ। তাহলে অন্তর অন্তর থাকলে চিন্তা ছাড়া সেটা কি সমাস? নিত্য সমাস। দর্শন মাত্র কেবল দর্শন। তারপর হচ্ছে একটি কি হবে? একটি। এখানে ব্যতিক্রম আছে দুইটা, একটা হচ্ছে 92, 2 এবং 90, আর হচ্ছে কাল সাপ, কালতুল্য সাপ। আমরার একটা ঝামেলা আছে। আমরা যদি শুধু আমরা আসে যে সমস্ত পদ আসছে কোন সমাস, তাহলে আমরা দিব একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে। আর যদি ব্যাস বাক্য সহ আসে যে সে, আমিও, তুমি, আমিটা মাঝখানে অথবা শুরুতে, তাহলে কোন সমাস? নিত্য সমাস। আর আমিটা যদি শেষে থাকে, সে, তুমিও, আমি থেকে আমরা, আমিটা শেষে থাকলে কোন সমাস? একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আসতে পারে হচ্ছে আপনার অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস মানে সমস্ত পদের পূর্বপদে উপসর্গ হবে। কি হবে? উপসর্গ। কি উপসর্গ? আ, প্রতি, উপ, অনু, উৎনি। যথা হচ্ছে অব্যয় শব্দ। যথা কি? অব্যয় শব্দ। আ, প্রতি, উপ, অনু, উৎনি, ঠিক আছে। এগুলো কি শব্দ? উপসর্গ। এইগুলো থাকবে। আরক্তিম, আলুনি, নিরামিষ, আকণ্ঠ, আমৃত্যু ইত্যাদি, এগুলো অব্যয় সমাস। অব্যয় সমাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি, তিনটা পার্থক্য কি? অলোক দ্বন্দ্ব হচ্ছে দুই পাশে বিভক্তি থাকবে। দুইটা পাশে কি থাকবে? বিভক্তি থাকবে। যেমন জলে স্থলে, জলে স্থলে। দুধে পাতে, দুধেও পাতে। হাটে বাজারে, হাটে বাজারে। তাহলে দুই পাশে কি থাকবে? বিভক্তি থাকবে। আর অলোক তৎপুরুষ হচ্ছে শুধু প্রথম অংশে বিভক্তি থাকবে। শুধু প্রথম অংশে বিভক্তি থাকবে। যেমন গিয়ে বাজা, গিয়ে বাজা। কলের গান, কলের গান। দুধে আলতা, দুধে আলতা। তার এক পাশে কি আছে বলেন তো? বিভক্তি আছে। আর বহুব্রীহি হচ্ছে এক পাশে বিভক্তি থাকবে কিন্তু সমস্ত পদ দ্বারা
পূর্বপদকে বুঝাবে না, পরপদকে বুঝাবে না, বুঝাবে কি তৃতীয় পদের অর্থের প্রাধান্য। কি বুঝাবে? তৃতীয় পদের অর্থের প্রাধান্য বুঝাবে। আমি যদি উদাহরণ দেই, যে গলায় গামছা, ঠিক আছে, কি লিখলাম বলেন তো? এখানে কি গলাকে বোঝাচ্ছে নাকি গামছাকে বোঝাচ্ছে বলেন? গলাকে বোঝাচ্ছে নাকি গামছাকে বোঝাচ্ছে? গলাকেও বোঝাচ্ছে না, গামছাকেও বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কাকে বলেন তো? একজন ব্যক্তিকে যার গলায় গামছা, একজন শ্রমিককে যার গলায় গামছা। বুঝতে পেরেছেন? তার মানে পূর্বপদে বোঝে না, পরপদে বোঝে না। আর পূর্বপদে কি থাকবে? একটা বিভক্তি থাকবে, আর শেষে কি থাকবে? যার বা যা থাকবে। এটা আবার কি থাকবে না? অলোক যে দ্বন্দ্ব, ওটাতে থাকবে না। তাহলে গলায় গামছা ব্যাসবাক্য কি হবে? গলায় গামছা যার। কি হবে? গলায় গামছা যার। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি সবাই? তাহলে অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীতে কোনো ঝামেলা আছে? সংখ্যাবাচক বহুব্রী আর দ্বন্দ্ব দ্বিগু সমাস একটা প্রবলেম আছে। দ্বিগু সমাসের সমস্ত পদের পূর্ববর্তী সংখ্যা হয়, সংখ্যাবাচক বহুব্রীত কি সমস্ত পদের পূর্ববর্তী কি হয়? সংখ্যা হয়। আচ্ছা, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে দ্বিগু সমাসের সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তাই বোঝাবে, আর সংখ্যাবাচক বহুব্রীর সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝিয়ে অন্য কিছু বোঝাবে। যা বোঝানোর তা না বুঝিয়ে কি বুঝাবে? অন্য কিছু বোঝাবে। যেমন আমি যদি উদাহরণ দিই, যে চৌরাস্তা, চৌরাস্তা দ্বারা আমরা কি বুঝি? চারটা রাস্তায় বুঝি, এর বেশি কিছু বুঝি না। কিন্তু আমি যদি বলি চৌচালা, চৌচালা দ্বারা কি চারটা চাল বুঝি নাকি একটা ঘর বুঝি বলেন? চৌরাস্তা দ্বারা আমরা চারটা রাস্তায় বুঝি, এই জন্য এটা কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। আর চৌচালা দ্বারা কিন্তু চারটা চাল বুঝি না, বুঝি একটা ঘর, এই জন্য এটা সংখ্যাবাচক বহুব্রী। এটা কি বলেন তো? সংখ্যাবাচক বহুব্রী। এই ছিল আমাদের সমাস, এই ছিল আমাদের সমাস। ঠিক আছে, তাহলে সমাসে কোনো ঝামেলা আছে? 2 নম্বর দেখেন, কারক বিভক্তি। 2 নম্বর কি? কারক বিভক্তি। ব্যাংকের প্রশ্ন মানে কারক বিভক্তি থেকে মাস্ট বি আসবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারক কি আমি আপনাদেরকে পড়িয়েছিলাম? দেখেন, মেয়েরা তাস খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। মেয়েরা তাস খেলে, ছেলেরা ক্রিকেট, কোনটা কোন কারক বলেন? মেয়েরা তাস খেলে, তাস একই সাথে খেলার নাম এবং কার্ডের নাম, তাস একই সাথে খেলার নাম এবং কার্ডের নাম, এই জন্য এটাকে বলা হয় করণ কারক। কি বলা হয় বলেন তো? করণ কারক। ক্রিকেট খেলার নাম কিন্তু উপকরণের নাম না, এই জন্য এটাকে বলা হয় কর্মকারক। তাহলে ক্রিকেট কিসের নাম? খেলার নাম, কিন্তু উপকরণের নাম না। উপকরণ হচ্ছে ব্যাট, বল, স্ট্যাম্প ইত্যাদি, এই জন্য কি বলেন তো? কর্মকারক। কিন্তু তাসটা দেখেন, তাসটা হচ্ছে একই সাথে খেলারও নাম, আবার কিসের নাম বলেন তো? উপকরণেরও নাম। ঠিক আছে, একই সাথে খেলার নাম, আবার কি একই সাথে উপকরণের নাম, এই জন্য করণ কারক। আর হচ্ছে ক্রিকেট একই সাথে খেলার নাম কিন্তু উপকরণের নাম না, এই জন্য এটা কোন কারক? কর্মকারক। কোন কারক? কর্মকারক। আমি যদি আরো কয়েকটা উদাহরণ দিই, বল থাকতো, বলটা কি নিতাম? বলটা হচ্ছে আপনার ওই করণ কারক। খিলিপান দিয়ে ওষুধ খাবো, মন দিয়ে করসবে বিদ্যা অর্জন। মন দিয়ে, ঠিক আছে, খিলিপান দিয়ে। তাহলে খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপানের যে ভিতরের যে জায়গা বা অবস্থানটা আছে সেটা বোঝাচ্ছে। খিলিপানের যে ভিতরের জায়গা বা অবস্থানটা আছে সেটা বোঝাচ্ছে। এই জন্য খিলিপানটা কি বলেন তো? খিলিপানটা কি?
অধিকরণ কারক। স্থান বা জায়গা বলছে দিয়ে এখানেও আছে, দিয়ে এখানেও আছে, কিন্তু খিলিপানের ভিতরে জায়গা বা অবস্থান, এই জন্য এটা খিলিপানটাকে কি বলা হয়? অধিকরণ কারক। আর মন দিয়ে, মনের মধ্যে কোনো জায়গা বুঝছে না, পুরো মন দিয়েই কি করস হবে? বিদ্যা অর্জন। মন দিয়ে কি করতে হবে? বিদ্যা অর্জন করতে হবে। এই জন্য এটা হচ্ছে করণ কারক। এটা কি? করণ কারক। আর এটা কি? অধিকরণ। কিন্তু অনেকে ভাববে এখানেও দিয়ে আছে, এখানেও দিয়ে আছে, তাহলে দিয়ে থাকলেই চিন্তা ছাড়াই কি বলেন তো করণ কারক। না, বাবার কোনো সুযোগই নাই, বাবার কোনো কি নাই বলেন তো? সুযোগই নাই। ঠিক আছে, এরপর দেখেন সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়। সূর্যের আলোয় কি হয়? অন্ধকার দূরীভূত হয়। আবার লিখেন আলোয় আধার কাটে। আলোয় আধার কাটে। আচ্ছা, তাহলে সূর্যের আলোয় যে অন্ধকার দূরীভূত হয় এটা চিরস্থায়ী। যতদিন সূর্য উঠবে ততদিন অন্ধকার কি হবে? দূর হবে। তাহলে একটি যদি অন্যটির উপর নির্ভরশীল হয়, একটি যদি অন্যটির উপর নির্ভরশীল হয়, তাহলে হয়ে যাবে ভাবাদিকরণ। কোন কারক হবে বলেন তো? ভাবাদিকরণ। এই জন্য এটা হচ্ছে ভাবাদিকরণের অধিকরণ। তাহলে এটা কোন কারক বলেন তো? অধিকরণ। ঠিক আছে। আলোয় অন্ধকার কাটে। লাইট জ্বালাইছেন, আলো আসছে, লাইট অফ করছেন, আলো চলে গেছে। স্বল্পকাল স্থায়ী। যদি চিরস্থায়ী হয় তাহলে ভাবাদিকরণের অধিকরণ, আর যদি স্বল্পকাল স্থায়ী হয় তাহলে করণ কারক। কোন কারক বলেন তো? করণ কারক। এই কারক থেকে এভাবে প্রশ্ন আসতে পারে। এই যে জামালাগুলো আছে, জামালাগুলো শেষ করে দিলাম, ইনশাল্লাহ ভালো করবেন কারক। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করেন, মন দিয়ে পড়লে পারবেন আর কি। হ্যাঁ, 3 নাম্বার প্রকৃতি প্রত্যয়। 3 নাম্বার কি? প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে, সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। আচ্ছা, আসে কি? নিম্নে কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়, নিম্নে কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, নিম্নে কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, নিম্নে কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক আছে, তো সংস্কৃত কৃত প্রত্যয় যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়? বিদেশি তদ্ধিত প্রত্যয় আগে দেখি। ঠিক আছে, বিদেশি তদ্ধিত প্রত্যয়ের জাস্ট কয়েকটা শব্দ, ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। ঠিক আছে, তারপর কি? গড়, দার, বাজ, বন্দি, সই। তাহলে কি? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। এগুলো কি বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয়। এগুলো কি বলেন তো? বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো কি কি? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজ, বন্দি, সই। কি কি বলেন তো? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, গড়, দার, বাজবন্দি, সই। গড়, দার, বাজবন্দি, সই। তাহলে এগুলি কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। এইটা জাস্ট মাথায় রাখলে অনেক সময় কমন পড়ে যায়। যেমন আসতে পারে চলন সই কোন প্রত্যয়? তাহলে কি আনসার হবে? বিদেশি তদ্ধিত প্রত্যয়। বেহায়াপনা কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাড়িওয়ালা কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর আছে নিম্নে কোন, জি বলেন। স্যার আসলে বলতে চাই এগুলো মুখস্থ থাকলে এগুলো খুব সহজে আনসার করা যায়। মুখস্থ রাখতে হবে কষ্ট করে। মায়াবী, এই বি থাকলে কি হয়? বিন হয়। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বেশি। বি থাকলে কি হয়? বিন হয়। বি থাকলে কি হয়? বিন হয়। এখন যদি বলি তেজস্বী, তাহলে কি আছে? বি আছে, তাহলে কি হবে? তেজ বিসর্গ যোগ বিন। তেজ বিসর্গ যোগ কি হবে? বিন। তাহলে এই যে বি থাকলে কি হবে? বিন হবে। বি থাকলে কি হবে? বিন হবে। বি থাকলে কি হবে? বিন হবে। মায়াবী, মায়া যোগ বিন, তেজস্বী, তেজ বিসর্গ যোগ বিন, যশস্বী, যশ বিসর্গ যোগ বিন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই রুলসটাই ইম্পর্টেন্ট, এই জন্য দেখালাম। কয়েকদিন আগে ব্যাংকে একটা প্রশ্ন আসছিল, মানব কোন প্রত্যয় কিংবা এটার প্রকৃত প্রত্যয় কি? মনোযোগ স্ন, মনোযোগ স্ন। বর সাথে সর থাকলে সেটা কি হয়ে যাবে? স্ন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? স্ন হয়ে যাবে। সৌন্দর্য, লাস্টে যদি জ থাকে, লাস্টে যদি কি থাকে? জ, তাহলে কি হবে? স্নজফল হবে। কি হবে? স্নজফলা। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সৌন্দর্য কি হবে? সুন্দর প্লাস স্নজফলা, সুন্দর প্লাস। এগুলি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এগুলি কি? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, সংস্কৃত কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়টা ইম্পর্টেন্ট। যেমন মাতা, এটার প্রকৃত প্রত্যয় কি হবে? মা যোগ
ত্রিচ, মা যোগ ত্রিচ। উক্তি কি হবে? বদ যোগ তি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বদ, স্যার এই জয়টা কথা কেন? হ্যাঁ জয় এটার সংস্কৃত কি করতে স্যার? জি যোগ অল, হ্যাঁ, বদ কি হবে? ব্যতিক্রম। হন যোগ অল। জয় অন্তস্থ অ থাকলে অল হবে, অন্তস্থ অ থাকলে অল হবে, তাহলে জি যোগ অল। ঠিক আছে, অন্তস্থ রুলসটা কি? অন্তস্থ অ থাকলে অল হবে, অন্তস্থ অ থাকলে অল হবে। ক্ষয় কি যোগ অল, হ্যাঁ ক্ষয় অন্তস্থ অ থাকলে অল, তাহলে জয় জি যোগ অল, ক্ষয় কি হবে? কি যোগ অল। জি যোগ অল। বদ কি হবে? বদ, বদ হবে হনযোগ অল, বদ কি হবে? হনযোগ অল, বদ কি হবে? হনযোগ অল। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার দীপ্যমান কি হবে? দীপ্যমান, দীপ যোগ সানস কি হবে? দীপ যোগ সানস, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা আসে বেশি। দীপ্যমান কি হবে? দীপ যোগ সানস, দীপ যোগ সানস। এই সংস্কৃত কৃত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এই তিনটা আমাদের সবচেয়ে ভালো করে পড়তে হবে। তাহলে প্রকৃত পদ্ধতি থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা পারবো, কোনো সমস্যা নাই। আসতে পারে কোন সংস্কৃত কৃত প্রত্যয় কোনটি, এভাবে প্রশ্ন আসতে পারে। আবার রুলস ইয়াটা প্রকৃত পদ্ধতি যে ভাঙার ব্যাপারটাও কিন্তু আসতে পারে পরীক্ষা। ঠিক আছে, এই ছিল প্রকৃত পদ্ধতি। 4 নম্বর হচ্ছে বানান। 4 নম্বর কি বলেন তো? বানান। এই বানান নিয়ে যত সমস্যা, বানান চাইলেও দেখা যায় অনেক সময় কি পারা যায় না। বানান আসলে কঠিন একটা জিনিস, আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা পারবো, প্র্যাকটিস না করলে কিন্তু পারা পসিবল না। কিন্তু আমাদের সবচেয়ে ঝামেলা হচ্ছে আমরা প্র্যাকটিস করি কম, আমরা প্র্যাকটিস কি মারাত্মক কম করি। ঠিক আছে, আমরা পড়লে হবে না, পড়লে হবে না ভাই, পড়ার পাশাপাশি কি করতে হবে? আমাদের প্র্যাকটিস করতে হবে। পড়ার পাশাপাশি কি করতে হবে? মাস্ট বি আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল, আপনাকে তো মানে পরে ক্লাসে পাওয়া যায় না, ওই পরে ওই যে টিয়া স্যার, যেটা হচ্ছে তামাটে, তামাযোগ টিয়া, এটা হ্যাঁ। কি সংস্কৃত তত্ত্ব ধরবো নাকি হচ্ছে বাংলা তত্ত্ব ধরবো স্যার? নাম কি? নাম কি? এটা যেমন ওই যে আপনার হচ্ছে তামাটে, এটা যখন আমরা বিচ্ছেদ করি তামা যোগ টিয়া, তামাটে, এটা হচ্ছে সংস্কৃত তদ্বির ধরবো নাকি বাংলা তদ্বির ধরবো? সংস্কৃত ধরবেন, সংস্কৃত। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বানান, বানান থেকে কি প্রশ্ন আসে দেখেন। শিরচ্ছেদ শব্দটা নাকি শিরচ্ছেদ বলেন তো দেখি? শিরচ্ছেদ স্যার। শব্দটা কিন্তু শিরচ্ছেদ, শব্দটা কি বলেন তো? লজ্জাস্কর নাকি লজ্জাকর বলেন তো দেখি? স্যার লজ্জাকর। শব্দটা হচ্ছে লজ্জাকর, শব্দটা কি লজ্জাকর? ন্যূনতম নাকি ন্যূনতম বলেন তো দেখি? ন্যূনতম স্যার। শব্দ হচ্ছে ন্যূনতম, শব্দটা কি বলেন তো? ন্যূনতম না, শব্দ হচ্ছে ন্যূনতম, শব্দটা কি? ন্যূনতম। জি স্যার। সার্থক বফলা হবে নাকি হবে না বলেন তো দেখি? সার্থকে স্যার দন্ত সব বইয়ে তো আমরা লিখে আসছি। হবে না, হবে না। সরস্বতী, আচ্ছা ঠিক। সরস্বতী পরের তন্ত্র শুনছি কি হবে? বফলা হবে। শাশ্বত পরের তন্ত্র শুনছি কি হবে? বফলা হবে। কৌতুক রস্যকার হবে, কৌতূহল দীর্ঘকার হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার স্বায়ত্ত শাসন, এই আপনার এটা লিখতে চাইছি মাত্রই। স্বায়ত্ত শাসন, আমরা মন ভুলে কি দেই? এখানে কি দেই? একটা বফলা দেই, এটা বফলা হবে না। সত্ত্বাধিকারী, এটা এটা এবার প্রচুর আসতেছে। সত্ত্বাধিকারী, এই যে দেন সত্ত্বাধিকারী, আমরা কি করে জানেন? এই যে সত্তা এইভাবে দিই ভাই, এটা দিয়েন না, জীবনও দিয়েন না। তো এই তো নিচে বফলা না, শুধু একটা তর নিচে বফলা, কারণ সত্য বানানটা বিশেষে আসছিল। সত্য বানানটা কোথায় আসছিল? বিশেষে আসছিল। সত্য, এই যে এটা হচ্ছে কি বানান? সত্য, সত্য দন্ত শুনেছে ব, তর নিচে কি বলেন তো? ব। এই যে আমরা ভুলগুলো করতেছি, এই ভুলগুলো কি করা যাবে না। জীবনানন্দ দাস, তার বানানে দাস বানান তালব্য স, আমার কি দিতে হবে? তালব্য সই দিতে হবে। পণ্ডিত করে যদি দন্ত স দিই তাহলে কিন্তু হবে না। কালিদাস বানানে রস্বীকার, আমি চাইলে দীর্ঘার দিতে পারবো না, এই অধিকার কি আমাদের নাই। জসিমউদ্দিন বানানে কি বলেন তো? সে হচ্ছে দ আলাদা লিখছে, আমারও কি করতে হবে? আলাদা লিখতে হবে। পণ্ডিত করে উদ্দিন, দুইটা দ একসাথে দেওয়া যাবে না। বিধি শব্দ সর্বাধিক কি হবে? দন্ত না হবে, মূর্ধন্য দেওয়া যাবে না। পোস্টার বানানে দন্ত স হবে, মূর্ধন্য স দেওয়া যাবে না। ঠিক আছে,
শব্দের হচ্ছে দৈন্য অথবা দীনতা, কিন্তু আমরা অনেক সময় দৈন্যতা ব্যবহার করি, সেটা করা যাবে না। শব্দ হচ্ছে দরিদ্র অথবা দরিদ্রতা, আমরা অনেক সময় দারিদ্রতা ব্যবহার করি, এটা করা যাবে না। ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছি? ঠিক স্যার, মনে থাকবে না ভুলে যাব? মনে থাকবে স্যার। তাহলে হচ্ছে বানানের যে রুলস গুলো পড়েছি আমরা সবগুলো খুব সুন্দর করে রিভিশন দিব, আর কি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ভালো করবো বানানে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। ধ্বনীয় বর্ণ, ধ্বনীয় বর্ণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়েছিলাম আপনাদের। বলেন মৌলিক স্বরবর্ণ কয়টি, যোগ তারপর হচ্ছে আপনার মৌলিক স্বর ধ্বনি কয়টি বলেন তো? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি আর স্বরবর্ণ হচ্ছে 6টি। ভেরি গুড। তাহলে মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 7টি, কয়টি বলেন তো? 7টি। এক্সট্রা একটা ধ্বনি আছে, সেটা হচ্ছে এ, সেটা কি এ, এটা আমরা কি বর্ণের মধ্যে ব্যবহার করি না, এই জন্য মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। রস্বস্বর কয়টি বলেন তো? 4টি। কি কি? স্বর, রস্বই, রস্বরী। রস্বস্বর কয়টি? 4টি। কি কি? স্বর, রস্বই, রস্বরী। দীর্ঘস্বর কয়টি? 7টি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যৌগিক স্বরধ্বনি কয়টি বলেন তো? 2টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। কি কি? ওই এবং ওই। ওই কে বাংলা আমরা পাই স্বরযোগ রস্বই, আর ও কে আমরা বাংলা কি পাই? স্বরযোগ রস্য। কি পাই বলেন তো? স্বরযোগ রস্য। স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টা বলেন তো? 6টা। অর্ধমাত্রা কয়টা? একটা। মাত্রাহীন কয়টা বলেন তো? 4টা। 6, 1, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা কয়টা? 26টা। অর্ধমাত্রা কয়টা? 6টা। মাত্রাহীন কয়টা বলেন তো? 7টা। মাত্রাহীন কয়টা? 6টা। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টা? 26 আর 6 মিলে 32টা। তা অর্ধমাত্রা কয়টা? 8টা। মাত্রাহীন কয়টা? 10টা। একটু মাথায় রাখেন, হ্যাঁ। তাহলে আমরা মনে রাখতে পারি 8 সমস্ত 32 ভাগের 10। কেমনে মনে রাখতে পারি? 8 সমস্ত 32 ভাগের 10। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সংখ্যা 8টা, পূর্ণমাত্রা 32টা, মাত্রাহীন কয়টা? 10টা। মাত্রাহীন কয়টা? 10টা। এখানে একটা চার্ট আছে, চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সংবৃত, সংবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? রস্বই, রস্য। কোন দুইটা বর্ণ? রস্বই এবং রস্য। অর্ধ সংবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? এ ও। বলেন তো কি কি? এ ও। বিবৃত কি বলেন তো? শুধু আ। বিবৃত কি? শুধু আ। আর অর্ধ বিবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? এ এবং ও। এ এবং কি বলেন তো? অ। এগুলো কি বলেন তো? অর্ধ বিবৃত। মূল অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি 4টি। অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। কি কি বলেন তো? রস্বই, রস্য, এ ও। রস্বই, রস্য, এ ও। এই যে 4টা লিখে দিলাম না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বলেন তো আমাকে সংবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? রস্বই, রস্য। সংবৃত কোন দুইটা বর্ণ? রস্বই, রস্য। অর্ধ সংবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? এ এবং ও। এ এবং ও। বিবৃত কোন বর্ণটা বলেন তো? আ। বিবৃত কোন বর্ণটা? আ। আর অর্ধ বিবৃত কোন দুইটা বর্ণ বলেন তো? এ এবং অ। এ এবং কি? অ। আর অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। কি? রস্বই, রস্য, এ ও। কি কি বলেন তো? রস্বই, রস্য, এ ও। এই 4টা ইম্পর্টেন্ট। এছাড়া আছে পার্শ্বিক বর্ণ 1টি। কি বলেন তো? ল। নীলিন বর্ণ 1টি। স্বর অ। কোন বর্ণের কারণে? স্বরবর্ণের কি নেই? কারণে। তারণজাত বর্ণ কয়টি? 2টি। কি কি? ডয়সিনের, ঢয়সিনের। কম্পনজাত বর্ণ 1টি। কি বলেন তো? অন্তঃস্থ র। অন্তঃস্থ বর্ণ 4টি। কি কি? অন্তঃস্থ জ, অন্তঃস্থ র, ল, ব। বিসর্গের উচ্চারণপ্রাপ্ত ধ্বনি কি বলেন তো? হ। কি বলেন তো? হ। তাহলে বিসর্গ যা জিনিস, হ কি? সেম জিনিসই, বুঝছেন। পরাশ্রী বর্ণ কয়টা বলেন তো? 3টা। কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, আছে অঘোষ, ঘোষ, অল্পবর্ণ, মহাপ্রাণ। অঘোষ মানে 2টা বর্ণ বর্গের, একটা বর্গে 5টা বর্ণ থাকে, তাহলে অঘোষের 2টা বর্ণ সামনে উচ্চারিত হবে, আর ঘোষের 3টা বর্ণ কি? ভিতরে কি সাউন্ডটা যাবে। ক, খ সামনে আসছে, গ, ঘ, অ কোথায় গেছে বলেন তো? ভিতরে গেছে। এই জন্য বর্গের প্রথম 2টা বর্ণ অঘোষ, আর পরের 3টা বর্ণ কি বলেন তো? ঘোষ। বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ কি বলেন তো? মহাপ্রাণ। তাহলে ক, খ, গ, ঘ, অ। এখানে অল্প বর্ণ কোন 2টা বর্ণ? ক এবং গ। আর মহাপ্রাণ খ এবং ঘ। আর 5 নম্বরটা কোন বর্ণ বলেন তো? নাসিক। 5 নম্বরটা কোন বর্ণ বলেন তো? নাসিক। ঠিক আছে। এই ছিল আমাদের ধ্বনীয় বর্ণ। ধ্বনীয় বর্ণটা মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক বেশি। এগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু মাথার উপর দিয়ে যায়, পাড়ায় যায়। একটু ভালো করে পড়বেন, আমার নোটটা পড়লে ইনশাল্লাহ এনাফ এনাফ। 6 নম্বর ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, এই প্রশ্নটা একবার পরীক্ষা আসছিল। ধার ধ্বনির কোন পরিবর্তন? ও কিন্তু দেয়া নাই, ঠিক আছে, পারে নাই পোলাপান। কিন্তু দেখা যায় এইভাবে যদি আসতো উদার থেকে ধার, তাহলে কিন্তু সবাই পারতো। উদার থেকে ধার সবাই পারতো, কিন্তু শুধু যে ধার আসছে এটা কি পারা পসিবল না? শুধু ধার পারা পসিবল না।
উধার থেকে ধার পারাপচল, ওটা লুপ পেয়ে গেছে, তার মানে কি সম্প্রকর্ষ বা সরলুপ। ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কয়েকটা অপর নাম আছে, অপর নামগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে যে মধ্য স্বরগমের অপর দুইটা নাম আছে, এই নামগুলো কি কি বলেন তো? বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। তাহলে মধ্য স্বরগমের অপর দুইটা নাম কি বলেন তো? বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। মধ্য স্বরগমের অপর দুইটা নাম কি বলেন তো? বিপ্রকর্ষ বা স্বরভুক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সম্প্রকর্ষের অপর নাম কি বলেন তো? স্বরলোপ। সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলোপ। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অপিনিহিতি। অপিনিহিতি, অপিনিহিতি জিনিসটা কি? শব্দের শেষে রস্বই বা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। শব্দের শেষে রস্বই বা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। যেমন আজি থেকে আইজ, আইজ, সত্য থেকে সত্য। এই যে আজ ইটা বর্গীয় জোর পড়ে না, কার সবসময় বর্ণের পরে হয়, তাহলে ইটা বর্গীয় জোর আগে হবে। ইটা কোথায় হবে? বর্গীয় জোর আগে। তাহলে আজি থেকে আইজ। সত্য, তয় জফলা কি যুক্ত ব্যঞ্জন না? তাহলে যুক্ত ব্যঞ্জনের আগে কি উচ্চারিত হবে? রস্বইকার। তাহলে সত্য থেকে সত্য, সত্য থেকে কি? সত্য। বাক্য থেকে বাক্য। অসমীকরণ একই স্বর থাকবে, জাস্ট আকার দিয়ে আমরা কি করবো? আলাদা করে দিব। টপ টপ, টপা টপ, গপ গপ, গপা গপ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় জিনিসটা কি? পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন। পরস্পর ব্যঞ্জনের কি বলেন তো? স্থান পরিবর্তন। যেমন নোজ রোল, এর অনেকে ভুলে কি বলে ফেলে বলেন তো? নরজুল। তাহলে দেখেন বর্গীয় জায়গায় অন্তঃস্বর আর অন্তঃস্বর যে বর্গীয় জ, তাহলে পরস্পর ব্যঞ্জনের কি? স্থান পরিবর্তন। বিষমবর্ণ কি? দুটো সমবর্ণ থাকবে, একটা পরিবর্তন। যেমন লাল, ল এবং ল দুইটাই সেম বর্ণ না, একটা পরিবর্তন। তাহলে কি হবে? লাল থেকে নাল, লাল থেকে নাল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি জিনিসটা কি? শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকবে, একটি লোপ হয়ে যাবে। হ্যাঁ, যেমন বড় দাদা থেকে কি হবে? বড়দা, বড়দা, ঠিক আছে। তাহলে দুইটা দা, একটা কি পেয়ে যাবে? লোপ পেয়ে যাবে। একটা কি পেয়ে যাবে? লোপ পেয়ে যাবে। তারপর অন্তর হতে কি? অন্ত মানে মাঝখান, হতি মানে লোপ পাওয়া। তাহলে কি ব্যঞ্জনের ঠিক মাঝখান থেকে পদের কি হবে? লোপ হবে। যেমন ফাল গুণ। তাহলে এখানে দেখেন তো লটা কোথায় আছে? বইয়ের নিচে মাঝখানে আছে না? লটা কোথায় আছে? মাঝখানে আছে না? তাহলে ফাল্গুন থেকে কি হবে? ফাগুন। আগুন হবে। তাহলে লটা কি হয়ে গেছে বলেন তো? লোপ পেয়ে গেছে। লটা কি পেয়ে গেছে? লোপ পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। এই হচ্ছে ধ্বনি ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াগুলো একটু মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা পারবো, কোনো সমস্যা নেই। সন্ধি, সন্ধিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নেমে সাধিত ব্যঞ্জন সন্ধি, এই তিনটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনটা? এইটা, এইটা, এটা। এই তিনটা পার্ট কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিপতন সিদ্ধ স্বরসন্ধি কি কি? কুলটা নারীরা প্ররোচনা এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডের দিকে তাকিয়ে সারঙ্গ বাজাচ্ছে, আর অন্যদিকে শুদ্ধোদন স্বৈরাচারী ভাবে অক্ষহীনের সহযোগে বিম্বস্ব রমণীকে অপহরণ করতে যাচ্ছে। এই ইয়াটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে, ঠিক আছে। নিপতন সিদ্ধ মানে কি? নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত, নিয়ম ছাড়া, ঘাড় তেরা, বুঝতে পারছেন? আচ্ছা, নিপতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি গুলো কি কি? বৃহস্পতি, বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, বৃহস্পতি একাদশ গোষ্পতি ও বনস্পতি ষোড়শ গোষ্পতি চুরি করে, তাদের চুরি দেখে মনীষা আশ্চর্য, পতঞ্জলি হরিচন্দ্রের বিচার প্রার্থনা গুলো, তারা বিচারে বলে চুরেরা দুলোকে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এখানে নিপতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিশেষ নামে সাহিত্য ব্যঞ্জন সন্ধি 7টা শব্দ। কয়টা? 7টা। কি কি? উত্থান উত্থাপন, পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, সংস্কৃতি। কি কি বলেন তো? উত্থান উত্থাপন, পরিষ্কার পরিষ্কৃত, সংস্কার সংস্কৃত, সংস্কৃতি। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, তিনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এর মধ্যে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি এই কয়েকদিন আগে জনতা ব্যাংকের পরীক্ষা আসছিল। এই যে কয়েকদিন আগে গত এই পরীক্ষা দিছিলেন আপনারা? মনোহরটা আসছিল, ঠিক আছে। আমি যখন সন্ধি পড়াইছি এটাতে 100% পারবে, মিস নাই। 3 সরাও, 3 সরাও, সরা কি দিতে হবে? বিসর্গ। তাহলে তালব্যস, মূর্ধন্যস, দ্বন্দ্বস, সরি দিয়ে আমরা কি দিব? বিসর্গ। তারপরে দেখেন
র রেফ, সরি দিয়ে আমরা কি দেবো বিসর্গ, ওকার সরি দিয়ে আমরা কি দেবো বিসর্গ। এই জিনিসটা কি করতে হবে, আমার মাস্ট বি মেনটেন করতে হবে। তালব্য মূর্ধন্য দ্বন্দ্ব তুলে দিয়ে বিসর্গ, র রেফ তুলে দিয়ে বিসর্গ, ওকার তুলে দিয়ে বিসর্গ। মনে রাখবো কেমনে, 3 সরাও, মনে রাখবো কিভাবে, 3 সরাও। তাহলে এই যে মনোহর মাঝখানে ওকারটা আছে, এই ওকারটা উঠে যাবে, উইটে গিয়ে কি বসবে, একটা বিসর্গ, তারপর প্লাস, তারপর হর, এই যে মনোহর। শিরশ্ছেদ তালব্য আছে উঠে যাবে, তাহলে কি হবে, শির বিসর্গ যোগ ছেদ, শির বিসর্গ যোগ ছেদ। তারপর হচ্ছে আপনার অহর্নিশ, রেফ আছে, রেফ থাকলে বিসর্গ হবে, তাহলে কি হবে, অহ বিসর্গ যোগ নিশা, কি হবে, অহ বিসর্গ যোগ নিশা, অহ বিসর্গ যোগ নিশা। এই তো। সন্ধিতে আবার কয়েকটা ব্যতিক্রম আছে, এই যে বিষয় সন্ধিতে কি কি বলেন তো, নীরব, নিরস, নিরোগ, দীর্ঘই আছে, রস্বীকার হবে, নিরস দীর্ঘ আছে কিন্তু কি হবে, রস্বীকার হবে, কি হবে, নিরোগ দীর্ঘ আছে কি হবে বলেন তো, রস্বীকার হয়ে যাবে, কি হয়ে যাবে, রস্বীকার হয়ে যাবে। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। এই 3টা ব্যতিক্রম, নীরব, নিরস, নিরোগ, এই 3টা কি ব্যতিক্রম, নীরব, নিরস, নিরোগ, ঠিক আছে। হ্যাঁ, নিষ্ঠুর হয় না স্যার, নিষ্ঠুর, নিষ্ঠুর তো হচ্ছে নিয়ম অনুযায়ী হবে, মাঝখানে মূর্ধন্য ষ আছে, তাহলে কি হবে, বিসর্গ হবে, ঠিক আছে। তাহলে নি বিসর্গ যোগ ঠুর। সন্ধি থেকে যেগুলো বলছি এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, ইনশাল্লাহ ভালো করা যাবে। হ্যাঁ, 4 নাম্বার শব্দ, 8 নাম্বার কি বলেন তো, শব্দ সম্ভার। 8 নাম্বার কি, শব্দ সম্ভার। শব্দ সম্ভারটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। কেন, এখানে বিশাল শব্দ ভান্ডার আছে যেগুলো আমাদের কি করতে হবে, মাস্ট বি ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এর মধ্যে গদু, তাহলে গঠন শব্দ কয় প্রকার, 2 প্রকার। অতি অর্থনীয় শব্দ কত প্রকার, 3 প্রকার। উপা উৎপত্তি শব্দ কত প্রকার, 5 প্রকার। কি শব্দ, মৌলিক শব্দ আর কি শব্দ, সাধিত শব্দ, মৌলিক আর সাধিত, ঠিক আছে। অর্থনীয় 3 প্রকার কি কি, যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যোগ রূঢ়, যৌগিক, রূঢ় বা রূঢ়ি, আর কি বলেন তো, যোগ রূঢ়, ঠিক আছে। তাহলে মৌলিক শব্দ যে শব্দকে ভাঙা যায় না মৌলিক শব্দ, সাধিত শব্দ যে শব্দকে ভাঙা যায় সাধিত শব্দ। অর্থনীতি যৌগিক শব্দটি, যৌগিক শব্দ কি, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়, সেম হয়। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি সেম হয়, একই জিনিস। যেমন মধুর গায়ক কর্তব্য না করে বাবা ভাব করে রাধুনী দহিদ্রী নিয়ে চিকা মারা থেকে দেখলো পিতৃহীন চালক পাঠক মিত্রের সঙ্গে ভাব করছে, ঠিক আছে। চিকা মারা দ্বারা দেয়াল লিখন বুঝায়, আগেও বুঝাতে এখনো বুঝায়, তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি বুঝায়, সেম বুঝায়, কি বুঝায়, সেম বুঝায়। এটা হচ্ছে যৌগিক। রূঢ় বা রূঢ়ি কি, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়, ভিন্ন হয়। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি হয়, ভিন্ন হয়, ঠিক আছে। যেমন আমি যদি বলি, তেলে বাজা সন্দেশকে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায় আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়, ঠিক আছে। যোগ রূঢ় শব্দ সমাসবদ্ধ শব্দে স্বাভাবিক অর্থ না বুঝে বিশেষ অর্থ বোঝাবে। যেমন পঙ্কজ দ্বারা বোঝানোর কথা পঙ্কে জন্মে যা, কিন্তু পঙ্কজের বিশেষ অর্থ হচ্ছে পদ্মফুল, পঙ্কজের বিশেষ অর্থ কি, পদ্মফুল। সরোজ দ্বারা কথা হচ্ছে সরোবরে জন্মে যা, কিন্তু সরোজ অর্থ বোঝাচ্ছে কি বলেন তো, পদ্মফুল, কি বোঝাচ্ছে, পদ্মফুল। তারপর হচ্ছে জলদি মানে জল ধারণ করেছে, জল তো অনেক কিছু ধারণ করে, কিন্তু জলদির বিশেষ অর্থ হচ্ছে সমুদ্র, জলদির বিশেষ অর্থ কি বলেন তো, সমুদ্র। উৎপত্তি অনুসারে 5 প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম হচ্ছে কি সংস্কৃত ভাষা থেকে একদম সোজাসুজি কোথায় আসছে, বাংলায় আসছে, এগুলো সংস্কৃত। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। অর্ধসম কি কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় আসছে, ছিল জ্যোৎস্না হয়ে গেছে জ্যোৎস্না, শ্রাদ্ধ ছিল হয়ে গেছে শ্রাদ্ধ, গৃহিণী ছিল হয়ে গেছে গিন্নি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তদ্ভব কি, প্রাকৃতের মাধ্যমে বাংলা আসছে, সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে কোথায় আসছে, বাংলা আসছে। তাহলে হচ্ছে প্রাকৃতের মাধ্যমে কিভাবে বাংলা আসছে দেখেন, ছিল চন্দ্র হয়ে গেছে চাঁদ, এরপরে চাঁদ হয়ে গেছে। ছিল হস্ত, প্রাকৃত হুত্ত, পরে কি হয়ে গেছে, হাত হয়ে গেছে। তাহলে কি সংস্কৃত প্রাকৃত এরপরে কোথায় আসছে, বাংলায় আসছে।
তারপর হচ্ছে দেশি শব্দ, দেশি কয়েকটা শব্দ আছে যেগুলো থেকে এই জনতা ব্যাংকে কয়েকদিন আগের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে আমার পড়ানো থেকে। কি কি? কুলা গন চোঙ্গা টুপর ডাব ডাগর টিকি ঝুল। তাহলে দেশি শব্দগুলো কি কি বলেন তো? কুলা গন চোঙ্গা টুপর ডাব ডাগর টিকি ঝুল। কি কি বলেন তো? কুলা গন চোঙ্গা টুপর ডাব ডাগর টিকি ঝুল। তারপর হচ্ছে আপনার পর্তুগিজ শব্দ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটা। ফার্সি, পর্তুগিজ, আরবি, ওলন্দাজ, ফরাসি, গুজরাটি, আরবি, মিশ্র শব্দ। এইগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, এই জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। ইনশাল্লাহ কমন পড়বেই পড়বেই পড়বে। তবে আবারও বলছি, যা পড়বেন ফাটাফাটি ভালো করে পড়বেন, যেন মিস যেন না যায়। ঠিক আছে, ওই যে হচ্ছে আরবি আর ফার্সির মধ্যে একটু মানে সমস্যা হয়ে যায়। হ্যাঁ ওই তো আপনার এই একটু বারবার রিভিশন দিতে থাকবেন, দেখবেন সহজ হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিংবা ছন্দ দিয়ে পড়ে নিয়েন। দেখেন বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না। কি প্রশ্ন আসে? যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, আসতে, যোগ্যতা। ঠিক আছে, গঠনশীল বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি? সরল, মিশ্র বা জটিল, যৌগিক। ঠিক আছে, কি কি? সরল, মিশ্র বা জটিল, আর 3 নাম্বার কি বলেন তো? যৌগিক। সরল বাক্য কাকে বলে? একটি কর্তা প্লাস একটি সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্য কাকে বলে? একটি কর্তা প্লাস একটি সমাপিকা ক্রিয়া থাকে। আর বাক্যের মধ্যে করলেও, মারলেও, ধরলেও, পাকলেও, হলেও, সত্য ইত্যাদি থাকলে চিন্তা ছাড়াই সরল বাক্য। তাহলে একটা কর্তা থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে, আর বাক্যে করলেও, মারলেও, ধরলেও, পাকলেও, হলেও, সত্য ইত্যাদি থাকলে কি? সরল বাক্য। যেমন দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, তাহলে এটা কি ধরনের বাক্য? সরল বাক্য। লোকটি গরিব হলেও সৎ, কি ধরনের বাক্য? সরল বাক্য। মেয়েটির বয়স হলেও বুদ্ধি হয়নি, কি ধরনের বাক্য? সরল বাক্য। মিশ্র বা জটিল বাক্য, একটি বাক্যাংশ অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল হবে। একটি বাক্যাংশ অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল হবে। একটি বাক্যাংশ শোনার পর অন্য বাক্যাংশ শুনতে ইচ্ছা করবে। দুটি বাক্যাংশে যে, সে, যা, তা, যিনি, তিনি, যারা, তারা, যত, তত, যেমন তেমন, যেই, সে, যদি, তবে ইত্যাদি থাকলে চিন্তা ছাড়াই মিশ্র বা জটিল বাক্য। দুটি বাক্যাংশে যে, সে, যা, তা, যিনি, তিনি, যারা, তারা, যত, তত, যেমন তেমন, যেই, সে ইত্যাদি থাকলে চিন্তা ছাড়াই কি বলেন তো? মিশ্র বা জটিল বাক্য। যেমন খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এখন আমি যদি বলি খাঁটি সোনার চাইতে খাঁটি, কি শুনতে ইচ্ছা করতেছে না? আমার দেশের মাটি। জি স্যার। তার মানে এটা কি? মিশ্র বা জটিল বাক্য। ধনধান্যে পুষ্পে ভরা, কি ভরা? আমাদের এই বসুন্ধরা। তুমি আসবে বলে, তাহলে তার আসার উপর আমার অপেক্ষা করাটা কি করতেছে? ডিপেন্ড করতেছে। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। যে রাধে সে চুলো বাঁধে, যে রান্না করে সে কি করে? চুলো বাঁধে। তাহলে যে আছে সে আছে। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কি হয়নি? কেউ তার চুল বেঁধে দেয়নি। ঠিক আছে, তার মানে একটা বাক্যাংশ শুনবো, অন্য বাক্যাংশ শুনতে ইচ্ছা করতেছে। যত গর্জে তত বর্ষে না, যেমন কর্ম তেমন ফল। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তার মানে এগুলো কি? মিশ্র বা জটিল বাক্য। ঠিক আছে, 3 নাম্বার কি? যৌগিক বাক্য। 3 নাম্বার কি? যৌগিক বাক্য। এন্ড অর বাট, কি মনে রাখবো? এন্ড অর বাট, কি মনে রাখবো? এন্ড অর বাট। বিপদ এবং দুঃখ একই সাথে আসে, তাহলে মাঝখানে কি আছে? এবং আছে। তারপর হচ্ছে আপনার ছোট কিন্তু রসে ভরা, কি আছে বলেন তো? কিন্তু আছে। তার মানে এন্ড অর বাট দিয়ে যত বাক্য আছে চিন্তা ছাড়া সেটা কি বলতো? যৌগিক বাক্য। সেটা কি বাক্য? যৌগিক বাক্য। এই ছিল আমাদের বাক্য প্রকরণ। মিশ্র বা জটিল বাক্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। ঠিক আছে, পদ, পদের মধ্যে আছে বহুত কিছু। আমি লিখলাম তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা। এই তুমিটা কি বলেন তো? তুমিটা হচ্ছে সর্বনাম। তুমিটা কি? সর্বনাম। ঠিক আছে, মাঝে মাঝে বাক্য দিয়া পদ নির্ণয় করতে বলে, আবার মাঝে মাঝে শব্দ দেওয়া থাকে, যেমন দর্শন। কোন পদ? ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে, আস্তে আস্তে, জোরে জোরে, এগুলো কি ধরনের বাক্য বলেন তো? বিশেষণ। ধীরে ধীরে বায়ু বয়, তাহলে এটা কি বলেন তো? বিশেষণ। এটা কি? বিশেষণ। তারপর হচ্ছে আপনার
রকেট দ্রুত চলে, রকেট দ্রুত চলে। রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। দেখেন এই দ্রুত চলে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, দ্রুত চলে কি বলেন তো ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। এখন যদি বলো অতি দ্রুত এতটুকু যদি মার্ক করা থাকে তাহলে এটা কিন্তু বিশেষণের বিশেষণ, কি বলেন তো বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। তারপর হচ্ছে আবেগ শব্দ, বাহ মেয়েটি কত সুন্দর, বাহ মেয়েটি কতই না সুন্দরী, কত না সুন্দর। তাহলে দেখেন এই যে বাহটা কি বলেন তো আবেগ শব্দ, বাহ কি বলেন তো আবেগ শব্দ। নতুন তিনটা প্রকার কিন্তু অ্যাড হয়েছে, একটা হচ্ছে আবেগ, একটা হচ্ছে যোজক, আর একটা হচ্ছে অনুসর্গ। আবেগ, যোজক, অনুসর্গ। ওকে দিয়ে এ কাজটা হবে না, ওকে দিয়ে এ কাজ হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়েটা কি বলেন তো অনুসর্গ, দিয়েটা কি বলেন তো অনুসর্গ, দিয়েটা কি অনুসর্গ। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, এই যে অথচ আছে এটা কি বলেন তো যোজক, এটা কি যোজক, ঠিক আছে। আগে ছিল আপনার সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয় ছিল কি তিনটা প্রকার, সংযোজক, বিয়োজক, সংকোচন। এই তিনটা মিলে এখন কি হয়ে গেছে বলেন তো যোজক, তিনটা মিলে কি হয়ে গেছে, তিনটা মিলে গেছে যোজক, তিনটা মিলে কি গেছে যোজক, ঠিক আছে। তার মানে আমাদের পদের মধ্যে কি শব্দ আসতে পারে, আবার কি আসতে পারে বলেন তো বাক্য আসতে পারে, শব্দ আসতে পারে, আবার কি আসতে পারে বাক্য আসতে পারে। এই জন্য আমাদের এই টপিক একটু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা নোট থেকে পড়তে পারেন। পদ শেষ। উচ্চারণ, উচ্চারণ একটা নতুন টপিক। উচ্চারণ কি টপিক বলেন তো একদম নিউ একটা টপিক। উচ্চারণ কি বলেন তো একটা নিউ টপিক, ঠিক আছে। এখন এই টপিকটা আমাদের যদি ভালো করে পড়তে হয় তাহলে মন দিয়ে পড়তে হবে। আপনাদেরকে উচ্চারণকে আমি পড়িয়েছিলাম, এই ক্লাসটা আমি করিনি স্যার। করিয়েছিলাম এটা, স্যার উচ্চারণ পড়ানো হয়েছে। ওকে। আমি যদি কেউ না পান উচ্চারণের ক্লাসটা তাহলে হচ্ছে আমাকে নক দিন, আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। আমার নাম্বার আছে আপনাদের কাছে? না স্যার, একটু নাম্বারটা দিলে ভালো। ওকে, নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি রোজগুলো দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, আপনারা খালি রিডিং পড়লে পারবেন আর কি, ঠিক আছে। আর আপনারা হচ্ছে আমার পেজে একটু সম্পৃক্ত থাকতে পারেন, তাহলে যে কোনো সময় মেসেজ দিয়ে পাবেন আর কি। হ্যাঁ, মিজান্স বাংলা কেয়ার, তো ফলো দিয়ে রাখেন, তাহলে আপডেট থাকবেন আর কি। হ্যাঁ, যে কোনো সময় আপনারা মেসেজ দিতে পারবেন, যে কোনো প্রবলেম যদি ফেস হয় তাহলে আপনারা মেসেজ দিতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিব। হ্যাঁ, এই জন্য পেজে একটু ফলো দিয়ে রাখেন আর নাম্বারটা সেভ করে রাখেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে। হ্যাঁ, তাহলে উচ্চারণের টপিকটা আমি দিয়ে দিব। উচ্চারণ থেকে প্রশ্ন কি আসে দেখেন, স্মরণ, এটার উচ্চারণ কি হবে? আমি লিখলাম স্মরণ। কয়টা কাজ করতে হবে, যে ম ফলা তুলে উঠে গেছে এই জন্য একটা চন্দ্রবিন্দু দিতে হবে, আর মূর্ধন্যের জন্য কি দিতে হবে, দন্তন্য দিতে হবে, এবং দন্তন্য হিসেবে হসন্ত দিতে হবে। মাস্ট বি হসন্ত দিতে হবেই। তার পদ্মা, তাহলে এটা কি হবে বলেন তো পদ্মা। তাহলে কি কি কাজ, দন্নিসে হসন্ত, পদ থেমে গেলেই আটকে গেলে হসন্ত, ম ফলা তুলে দিয়ে কি চন্দ্রবিন্দু, ম ফলা তুলে কি চন্দ্রবিন্দু। কোথায় কোথায় আমরা হসন্ত দিব দেখেন, যেখানেই থামবো ওখানেই হসন্ত। বিদ থেমে গেছে হসন্ত, দান থেমে গেছে হসন্ত, যেখানে আটকে যাব ওখানে কি দিতে হবে, হসন্ত দিতে হবে। অধ্যাপক, তাহলে অধ্যাপক কি হবে বলেন তো অধ্যাপক, কি হবে অধ্যাপক, ঠিক আছে। তাহলে দেখেন থেমে গেছে হসন্ত, দাপক থেমে গেছে হসন্ত, ঠিক আছে। এবং এইটা আমাদের ব্যঞ্জবে আসছিল, এইটা আমাদের ব্যঞ্জবে এসেছিল। ওকে। জিহ্বা, জিহ্বার উচ্চারণ কি হবে বলেন, জিহ্বা, কি হবে বলেন তো জিহ্বা, কি হবে জিহ্বা।
আহ্বান কি হবে বলেন তো? আহ্বান। আহ্বান কি হবে? আহ্বান। আহ্বান, ঠিক আছে। তার মানে এই হর্ষন্ত দিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার পুনঃ পুনঃ, এটা উচ্চারণ কি হবে বলেন তো? পুনঃ পুনঃ উচ্চারণ কি হবে? পুনঃ পুনঃ। কি উচ্চারণ হবে? পুনঃ পুনঃ। ইতপূর্বে, ইতপূর্বে ব্রাহ্মণ, এটা উচ্চারণ কি হবে বলেন তো? ব্রাহ্মণ। কি উচ্চারণ হবে? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ঠিক আছে। তাহলে উচ্চারণে হর্ষন্ত মাস দিতে হবে, চন্দ্রবিন্দু মাস দিতে হবে। চন্দ্রবিন্দু আরেকটা জায়গায় হবে, সেটা ইয় বর্ণটা তুলে দিয়ে আমরা চন্দ্রবিন্দু দেবো। বিগ জ্ঞান, বিগ কি বলেন তো? জ্ঞান, বিজ্ঞান, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? জি স্যার। দেখেন এরপর দেখেন অপপ্রয়োগ। অপপ্রয়োগ জিনিসটা কি, ঠিক আছে। অপপ্রয়োগ হচ্ছে আপনার, আমরা অনেক সময় বাক্য ভুল লিখি। বাক্য কি করি বলেন তো? ভুল পড়ি কিংবা ভুল লিখি। যেমন আমি যদি বলি রানা সস্ত্রীক ঢাকায় থাকে, দন্ত নিচে যদি বফলা দেই তাহলে কি অর্থ দেয়, আর বফলা যদি না দেয় তাহলে কি অর্থ দেয়? বফলা যদি দেই তাহলে অর্থ দেয় রানা নিজ স্ত্রী নিয়ে ঢাকায় থাকে। স্ত্রী তো নিজের হয়, স্ত্রী কি আরেকজনের হয় না। আর যদি বফলা না দেয় তাহলে কি দাঁড়ায়? রানা সস্ত্রীক ঢাকায় থাকে, মানে স্ত্রী সহ ঢাকায় থাকে। শুধু দন্ত শব্দের অর্থ হচ্ছে সহ বা সহিত, আর দন্ত নিচে যদি বফলা থাকে তাহলে ওটার অর্থ কি? নিজ। ওটার অর্থ কি? নিজ, ঠিক আছে। তাহলে শুধু দন্ত শব্দের অর্থ কি? সহ বা সহিত। আর বফলা নিচে কি বলেন তো? নিজ। বফলা কি? নিজ, ঠিক আছে। আপনি সপরিবারে আমন্ত্রিত, এই লাইনটা লিখলেন। এ দ্বারা কি বোঝা জানেন? আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। আপনাদের বিয়ের দাওয়াত দিলেন আমাকে, কিন্তু অর্থ হচ্ছে যে স্যার আপনি আপনার নিজ পরিবারে দাওয়াত খাবেন, আমার পরিবারে আসার কোনো দরকার নাই। আর যদি লেখেন এটা, তাহলে কি অর্থ দাঁড়ায়? আপনি পরিবার সহ আমন্ত্রিত, তাহলে ঠিক আছে। আপনি পরিবার সহ আমন্ত্রিত। সূর্য উদয় হয় নাকি উদিত হয়? উদিত হইতে হয়। ইহা প্রমাণ করো নাকি প্রমাণিত করো? প্রমাণিত করো। ভুল করে ফেলছেন ভাইয়া। দেখেন রুলসটা হচ্ছে, বাক্যের শেষে যদি হয়, হয়েছিল, হচ্ছে, হবে থাকে, বাক্যের শেষে যদি হয়, হয়েছিল, হচ্ছে, হবে থাকে, তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা ইত যুক্ত করব। কি যুক্ত করব? ইত যুক্ত করব। আবারও বলতেছি, বাক্যের শেষে হয়, হয়েছিল, হচ্ছে, হবে থাকলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা ইত যুক্ত করব, ঠিক আছে। আর যদি বাক্যের শেষে করা, করেছিল, করছে, করবে থাকে তাহলে এর আগে আমরা ইত যুক্ত করব না, ইত যুক্ত করব না। ইত থাকলেও ইত তুলে দিব, ঠিক আছে। তাহলে লাস্টে হয় আছে, তাহলে ইত যুক্ত হবে, তাহলে উদয় হবে না উদিত হবে? উদিত হবে। উদিত হবে। কর আছে, তাহলে কি ইত যুক্ত হবে নাকি হবে না? ইত যুক্ত হবে না, শুধু হবে। প্রমাণ। এবার প্রমাণ হবে কি? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? এটা আশ্চর্য করেছে। আশ্চর্যান্বিত। আশ্চর্যান্বিত করেছে। ভাইয়া মনোযোগ দেন, মনোযোগ দেন। পরিমণির সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে? আশ্চর্য করেছে। ভেরি গুড। তাহলে লাস্টে কি আছে? করেছে আছে, করেছে থাকলে কি হবে? শুধু আশ্চর্য হবে, ঠিক আছে। এই তো অপপ্রয়োগ। তাহলে অপপ্রয়োগ বুঝতে পেরেছেন তো নাকি? স্যার একবার ক্লিয়ার। অভিধান, অভিধান হচ্ছে যার সাথে যার মিল সে তার পাশে বসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কর সাথে কিন মিল, খিয়র মিল। কর সাথে কার মিল? খিয়। তাহলে এটা এর পাশে, ডর সাথে কার মিল? ডশনের সাথে মিল। ডর বা ডশনের মিল। ঢর সাথে কার মিল? ডশনের মিল। বুঝলো? অন্তত জর সাথে কার মিল? অন্তত অর মিল। তোর সাথে কার মিল? খণ্ডতর মিল। এই যে, তার মানে এই সিকোয়েন্সটা মেনটেন করলে হয়ে যাবে, এই সিকোয়েন্সটা মেনটেন করলে হয়ে যাবে। কর সাথে খিয়, ডর সাথে ডশনের, ঢর সাথে ডশনের, অন্তর্জর অন্তস্থ, তোর সাথে খণ্ডত। এই সিকোয়েন্সটা যদি আমরা কি রাখি, মনে রাখি, তাহলে 100% আমাদের অভিধান কমপ্লিট। আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে কর পরে কি বলতো? খিয়। ডর পরে ডশনের, ডর পরে ডশনের, অন্তস্থ জর পরে অন্তস্থ, তোর পরে খণ্ডত। ক্লিয়ার? জি স্যার। অভিধান, অভিধান কি?
অক্ষর, অক্ষর কি একটি শব্দকে যদি আমরা বাংলিশ করে লিখি যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা কি হবে, অক্ষর হবে, তাই না? এটা মনে পড়াইছিলাম। বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দটা যদি আমরা বাংলিশ করে লিখি তাহলে কয়টা ভাওয়েল পাবো, 3টা। এই দেখেন বাংলাদেশ, তাহলে এই যে ই একটা, এ একটা, এ একটা, তাহলে ভাওয়েল 3টা, অক্ষর কয়টা হবে, 3টা। অক্ষর কয়টা, 3টা। 2টা ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে অক্ষর কয়টা ধরবো, একটা। কয়টা বলেন তো? উপসর্গ, হ্যাঁ, উপসর্গ থেকে কি প্রশ্ন আসে? এই যে গত কয়েকদিন আগে যে পরীক্ষায় প্রশ্ন আসছে জনতা ব্যাংকের, প্রশ্ন এসেছিল দরখাস্ত। কি আসছিল বলেন তো? দরখাস্ত। দর কোন উপসর্গ? তাহলে কি হবে, কার দর না নিম ফি বদ বেবর ব কম ফার্সি উপসর্গ। হর রোজ, হর হামেশা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? প্রত্যেক অর্থে। কি অর্থে? প্রত্যেক অর্থে। তার মানে আমি বারবার বলতাম না যে অর্থগুলো ইম্পর্টেন্ট, অর্থগুলো ইম্পর্টেন্ট, অর্থগুলো পরীক্ষা আসবে, অর্থগুলো পরীক্ষা আসবে। অভিসারের অভি কি অর্থে বলেন? অভিসারের অভি কি অর্থে? গমন অর্থে। অভিসারের অভি কি অর্থে? গমন অর্থে। তারপর হচ্ছে আপনার অনুধাবনের অনু কোন অর্থে বলেন তো? পশ্চাৎ অর্থে। কি অর্থে? পশ্চাৎ অর্থে। আগমনের আ কোন অর্থে বলেন তো? বিপরীত অর্থে। কি অর্থে? বিপরীত অর্থে। নিমরাজি নিম কোন অর্থে বলেন তো? আধা অর্থে। কি অর্থে? আধা অর্থে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বনামের ব কোন অর্থে বলেন তো? শহীদ অর্থে। শহীদ অর্থে। কারখানার কার কোন অর্থে বলেন তো? কাজ অর্থে। কি অর্থে? কাজ অর্থে। তার মানে এই অর্থগুলো ইম্পর্টেন্ট, এই অর্থগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন হচ্ছে টোটাল জিনিস যদি আমরা ভালো করে পড়ি তাহলে হচ্ছে এক বলতে যতটুকু সময় দুইটাতে, একটা হচ্ছে আপনার কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এক বলতে যতটুকু সময় কয়টাতে? দুইটাতে। একটা হচ্ছে কমা আর একটা কি বলেন তো? উদ্ধরণ চিহ্ন। ঠিক আছে। আর এক বলার দ্বিগুণ সময় হচ্ছে একটা, সেটা হচ্ছে সেমিকোলন। এক বলার দ্বিগুণ সময় কয়টা বলেন তো? একটা, সেটা কি বলেন তো? সেমিকোলন। সেটা কি? সেমিকোলন। থামার প্রয়োজন নাই 3টাতে, হাই ব্রো থামার প্রয়োজন না, হাইফেন ইলেক ব্র্যাকেট। থামার প্রয়োজন নাই কয়টাতে? 3টাতে। কি কি? হাই ব্রো থামার প্রয়োজন না, হাইফেন ইলেক ব্র্যাকেট। ঠিক আছে। আর বাদ বাকি যা আছে সবগুলো 1 সেকেন্ড। বাদ বাকি যা আছে সবগুলো কি বলেন তো? 1 সেকেন্ড। সবগুলো কি 1 সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? এই ছিল আমাদের ব্যাকরণ অংশের আলোচনা। ব্যাকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার বাচ্চ সম্পর্কে একটু কিছু বলেন। বাচ্চ, বাচ্চটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, দুইটার মাঝখানে আছে, বুঝতে পারছেন? মাঝে মাঝে আসে প্রশ্ন, মাঝে মাঝে আসেই না। আর বাচ্চ হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাপ বাচ্চ আর কর্ম করতে বাচ্চ। বাপ বাচ্চ হচ্ছে কর্ম থাকে না। বাপ বাচ্চ কি থাকে না বলেন তো? কর্ম থাকে না। কর্ম কি? কর্ম হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাওয়া যায় সেটা কি বলেন তো? কর্ম। সেটা কি বলেন তো? কর্ম। তাহলে বাপ বাচ্চে কি থাকবে না বলেন তো? কর্ম থাকবে না। আমি দেখি, আমি যাই, আমি খাই, কি দ্বারা প্রশ্ন করা যায়? জি না স্যার। স্যার আমার বই পড়া হয়েছে, এটা কোন বাচ্চ হবে? আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না। কোথায় যাওয়া হলো না লেখা আছে? এটা ভাব বাচ্চ। বাবা হচ্ছে আমার খাওয়া হলো না। কি খাওয়া হলো না উল্লেখ আছে? উল্লেখ আছে? নাই। আমার দেখা হলো না, কি দেখা হলো না উল্লেখ আছে? না। তাহলে কর্ম না থাকলে ভাব বাচ্চা। আর কর্ম করতে বাচ্চা হচ্ছে কি, যে কর্তা উজ্জ থাকবে, কর্তা উজ্জ থাকবে, কর্ম দিয়ে কি আমাদের বাক্য শুরু হবে? কি দিয়ে বাক্য শুরু হবে বলুন তো? কর্ম দিয়ে। ঠিক আছে। যেমন বাঁশি বাজে এ মধুর লগনে, বাঁশি বাজে এ মধুর লগনে। আচ্ছা, তাহলে এই যে বাঁশিটা যে বাজতেছে, কে বাজাচ্ছে? কেউ একজন বাজাচ্ছে না, ওনার কথা উল্লেখ আছে না। এই জন্য কর্ম দিয়ে কি আমাদের বাক্য শুরু। কর্ম দিয়ে কি শুরু বলেন তো? আমাদের বাক্য শুরু। এই জন্য এটাকে বলা হয় কর্ম কর্তৃ বাচ্য। কি বলা হয় বলেন তো? কর্ম কর্তৃ বাচ্য। ক্লিয়ার? ক্লিয়ার? যে ভাই একটা কি যেন প্রশ্ন করলেন আপনাকে, আমার বই পড়া হয়েছে, এটা আসলে কি হবে? এটা কোথাও আছে কর্মবাচ্য, কারণ এখানে তো আবার কোথাও আছে ভাব বাচ্য, এখানে বই তো উল্লেখ আছে, তাইলে এখানে কি হবে আসলে? 100% কর্ম বাচ্য। যেহেতু এখানে বই আছে। হুম। বুঝছি, বাচ্চা বুঝছি। করেন। স্যার সন্ধি বিচ্ছেদে আমরা যখন দুইটা শব্দ আলাদা করি কিন্তু প্রকৃত প্রত্যয়ে ঠিক ওইভাবেই আলাদা করি, কিন্তু তার আগে একটা টিক চিহ্ন ব্যবহার করা হয়, এটার কারণটা কি স্যার? ক্রিয়া প্রকৃতিতে সর্বদা ধাতু চিহ্নটি ব্যবহার করা হবে, নিয়ম।
ক্রিয়া প্রকৃতিতে সর্বদা এই ধাতু চিহ্নটি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা নিয়ম। নিয়ম কোনটাতে ব্যবহার করবেন? ক্রিয়া প্রকৃতিতে। হ্যাঁ, জি স্যার। ক্রিয়া প্রকৃতিতে সর্বদা এই ধাতু চিহ্নটি কি করতে ব্যবহার করতে হবে। এই তো ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, কিন্তু অনেক সময় বোঝা যায় না ওটা আসলে ক্রিয়া নাকি এসব বোঝা যায় না। না, এটা একটু তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, 2 নম্বর সাহিত্য অংশ। 1 নম্বর প্রাচীন যুগ, 2 নম্বর মধ্যযুগ, 3 নম্বর হচ্ছে ছদ্মনাম উপাধি, 4 নম্বর হচ্ছে পত্রিকা, 5 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, 6 নম্বর হচ্ছে পিএসসি কর্তৃক 11 জন লেখক। পিএসসি কর্তৃক 11 জন লেখক। পিএসসি কর্তৃক কি 11 জন লেখক। ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন, প্রাচীন যুগটা মাস্ট বি, মধ্যযুগটা মাস্ট বি, এই দুইটা, এইটা, এইটা, এগুলো যদি পড়ি আমরা এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন পেয়ে যাব। প্রশ্ন আসে 8টা অথবা 9টা, 2-1টা প্রশ্ন না পারলেও সমস্যা নেই, বুঝতে পারছেন? তবে আমাদের সাহিত্য থেকে টার্গেট থাকবে 6 থেকে 7টা প্রশ্ন যেন পারি, তাহলে আমাদের মোটামুটি ভালো পারবো। সাহিত্য এখন থেকে কঠিন করতেছে, বুঝছেন? এই জন্য সাহিত্যতে একটু ভালো করে গুরুত্ব দেন। বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকা কে ছিল বলতে পারবেন? হ্যাঁ, জানি না স্যার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেমিকা ছিল আন্না তরখড়। আন্না তরখড় তার হচ্ছে আপনার টিচার ছিল, বুঝছেন? ইংলিশ মিডিয়ামে পড়তো, টিচারের সাথে লাগাইছে প্রেম। চিন্তা করছেন কত বছর? 10 থেকে 12 বছরের সিনিয়র ছিল। হ্যাঁ, ঠাকুরেরই কপাল ছিল স্যার। ওনারা তো প্রথমে এত বড় মাপের ছিল না, জমিদারি ছিল না। তার হচ্ছে দাদার দাদা মানে হচ্ছে জগন্নাথ কুশারি, ঠিক আছে? জগন্নাথ কুশারি হচ্ছে আপনার বিয়ে করছিল, মানে ওরা কিন্তু আমাদের খুলনার দক্ষিণ ডিহি এলাকার, আমাদের কিন্তু পূর্বপুরুষ কিন্তু খুলনার ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মগ্রহণ করছে কোথায়? জন্মগ্রহণ কলকাতায় জন্মগ্রহণ করছে, বাট তার যে পূর্বপুরুষ হচ্ছে জগন্নাথ ঠাকুর পর্যন্ত কোথায় ছিল? বাংলাদেশে ছিল। হ্যাঁ, জগন্নাথ ঠাকুরের পর যারা ছিল ওরা ওখানে গেছিল আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তারা কিন্তু আগে ছিল হচ্ছে নর্মাল, একটু হাই, এত বেশি না। কিন্তু জগন্নাথ ঠাকুরের পরে যে আসছে 80 দশকে, তারা কলকাতায় যায়। কলকাতায় যাওয়ার পর নামটা আমি ভুলে গেছি, ওখানে গিয়ে তারা হচ্ছে ওই যে ইংরেজরা হচ্ছে মালামাল নিয়ে আসে না, জাহাজ থেকে নামায়, এগুলো হিসাব নিকাশ করে, বুঝছেন? এবং তারা জেলে পাড়ায় থাকে তখন। ওই জেলে পাড়ার মাঝিরা তাদেরকে দিছে আপনার পুরোহিত। জেলে পাড়ার পুরোহিত ছিল তারা, তখন তারা ঠাকুর দেয়, বুঝছেন? আচ্ছা, ওই ঠাকুর থেকে মূলত ঠাকুর। আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথের কে ছিল? দাদা ছিল। উনি কি করছে? প্রিন্স শব্দটা পাইছে ইংরেজদের কাছ থেকে। কোত্থেকে পাইছে? ইংরেজের কাছ থেকে। তখন তাদের একদম যৌবনকাল বিজনেসের, বুঝছেন? প্রচুর টাকা ইনকাম করতেছে, ওই টাকা দিয়ে আবার বাংলাদেশের জায়গা কিনতেছে, কিনা বড় প্রাসাদ করতেছে। দ্যাট মিনস জমিদারি টাইপ একটা কি হয়ে গেছে বলেন তো, অবস্থান তৈরি হয়ে গেছে। আর টাকাটাও পাইতো হিউজ। ওই যে ওয়ান কাইন্ড অফ, ওই যে হিসাব নিকাশ করলে ব্রোকার টাইপ থাকে না, দালাল টাইপ, এই টাইপ কিছু একটা ধরেন। তো এইখান থেকে টাকা ইনকাম করে একদম তারা লালে লাল হয়ে গেছে, বুঝছেন? এরপর থেকে তারা কি হয়ে গেছে বলেন তো? জমিদার হয়ে গেছে, ঠাকুর হয়ে গেছে। আর ঠাকুররা দিয়েছিল কিন্তু জেলে পাড়ার ইয়ারা, মাঝিরা দিছিল আর কি, বুঝছেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেভাবে তার চোখের সামনে যেভাবে দেখি, উনি কিন্তু এরকম না। ওনার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল।
উনি হচ্ছে জন্মগত 1861, মৃত্যু 1941। জন্মগ্রহণ করার পর সে 22 বছর না 23 বছরে বিয়ে করে। 5 বছর তার বয়স হতে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে বহু মেয়েকে পছন্দ করছে, বহু মেয়ের সাথে তার কি ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, অন্তর থেকে ভালোবাসা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্বভাব ভালো, যাকে ভালোবাসতো একদম সবটুকু দিয়ে ভালোবাসতো, বুঝছেন। কিন্তু লোকটা হচ্ছে সবাইকে ভালোবাসছে, কিন্তু একটা মানুষকে সে কখনো ভালোবাসতে পারে নাই। সেই মানুষটিকে জানেন? সে মানুষ হচ্ছে ভবতারিণী দেবী, মৃণালিনী দেবী, বুঝছেন, তার স্ত্রী, তার ওয়াইফ। তাকে শুধু ভালোবাসতে পারে নাই, বাদ বাকি সবাইকে ভালোবাসছে, সবার মধ্যে প্রেম ছিল। তার বউয়ের সাথে তার যায় নাই, বুঝছেন। তো বউরে রাইখা 4 বছর পর সে বাংলাদেশে চলে আসছে আয়সা। 10টা বছর যৌবনের একদম সবটুকু সময় সে কোথায় ছিল জানেন? বাংলাদেশে ছিল। 28 থেকে 38 বছর পর্যন্ত। তাহলে কত বছর হয়? 10 বছর সে ছিল আপনার শাহজাদপুরে, সিরাজগঞ্জের, তারপর হচ্ছে নওগাঁয় তাদের কাছারি বাড়ি ছিল, জমিদারি ছিল, তারপর হচ্ছে কুষ্টিয়াতে, শিলাইদহে, এগুলোতে ছিল। বিভিন্ন গ্রন্থ লিখতো। তখন আয়সা করছে প্রেম, কঠিন প্রেম। কার সাথে প্রেম করছে? প্রমোদ চৌধুরীর যে বউ ছিল ইন্দিরা দেবী, তার সাথে প্রেম করছে। রবীন্দ্রনাথের সম্পর্ক রাখতো ভাতিজি, লাগা প্রেম। 156টা চিঠির মধ্যে 145 না 46টা চিঠি শুধু এই ওরে দিছে আর কি, ইন্দিরা দেবীকে দিছে, বুঝতে পারছেন। পরে চিঠিপত্র নিয়ে একটা বই হয়ে গেছে না, ছিন্নপত্র বই, রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্রের বইয়ের নাম কি? ছিন্নপত্র, বুঝছেন। পরবর্তীতে হচ্ছে ওর বউ আসবে, এই যে 10 বছর পর আসতেছে কলকাতা থেকে, তখন সে ইন্দিরা দেবীকে বলছিল যে এমন একজন মানুষ আসতেছে, তোমাকে মনে হয় আর কি চিঠি দেওয়া হবে না, এর প্রতি চিঠি দেওয়া অফ। এরপরে গেছে কলকাতায়, তারা চলে গেল। আবার কলকাতায় যাওয়ার পর বউ তার আর 3 বছর পরে মারা যায়, বুঝছেন। মানে 38 বছর পর্যন্ত সে বাংলাদেশে ছিল। এরপর 2-3 বছর পরে ঘর সংসার করলে এরপরে বউ মারা যায় 1902 সালে। এই যে বউ মারা গেল, বউ মারা যাওয়ার পর থেকে তার জীবনে কষ্ট দুঃখ একটার পর একটা। বউ মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মারা গেছে, বুঝছেন। আর এরপরে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, আবার কি পুরা ফ্যামিলির যে দুঃখ কষ্টের ছাপটা এসে কোথায় পড়ছে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পড়ছে, বুঝছেন। আর 1910 সালে প্রকাশিত হয়, 1912 সালে অনুবাদ হয়, 1913 সালে অনুবাদের জন্য সং অফ রেইমসের জন্য সে কি পায়? নোবেল পুরস্কার পায়। আচ্ছা, রবীন্দ্রনাথ কাহিনী বহুত আছে, বললে আপনার রাত পোহা যাবে, কিন্তু শেষ হবে না। বিরোধন অংশ দেখেন। সমার্থ শব্দ, বিপরীত শব্দ, পারিবেশিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি কোনগুলো পড়বেন? সমার্থ শব্দ পড়বেন সবচেয়ে বেশি, বিপরীত শব্দ পড়বেন সবচেয়ে ভালো করে, এক কথা পড়বেন সবচেয়ে ভালো করে, বাগধারা পড়বেন সবচেয়ে ভালো করে। হ্যাঁ, এই 4টা বেশি ভালো, আর এটা মোটামুটি পড়লেও সমস্যা নেই। হ্যাঁ, এই 4টা একটু ভালো করে পড়তে হবে। এবং আপনি 1-1.5 মাস 2 মাসের একটা কি করেন, চার্ট করেন, রুটিন অনুযায়ী 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন বিরোচন পড়েন। কারণ এখান থেকে 100% 4 থেকে 5টা কমন পাবেন, 100% মিস নাই। এটার জন্য অনেকেই পিছিয়ে যায়, শুধু এই মার্কসের জন্য অনেকেই পিছিয়ে যায়, কারণ মুখস্থের পার্ট তো অনেকে মনে রাখতে পারে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই ছিল আমাদের আজকে পর্যন্ত ক্লাস, সলভ ক্লাস। মোটামুটি সব টপিক আলোচনা করে দিলাম। আপনারা মন দিয়ে পড়াশোনা করতে থাকেন, ঝামেলা হলে আমাকে জানাবেন, আমি সলভ করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের ওভারঅল শুভকামনা জানাই, জবটা যেন হয়ে যায় খুব দ্রুত। এবং জব পেয়ে অবশ্যই ফোন দিবেন, মিষ্টি খাওয়াবেন। আমার অফিস হচ্ছে ধানমন্ডি 3 নাম্বার রোড, ওখানে বসি, এখানে নিয়ে আসবেন মিষ্টি, আমরা খাবো একসাথে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা খাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কেমন লাগলো ভাইয়া ক্লাস? খুব ভালো। ক্লাস কি আর কোনো, বাংলা কি আর কোনো কিছু বাকি আছে? বাকি থাকলে নাম্বার তো পাইছি। স্যারের? হ্যাঁ স্যার, নাম্বার পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই, তাই তো? না, আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যারের সঙ্গে দেখা হবে আরো কোনো একদিন। ওনার নিজে মিষ্টি মিষ্টি নিয়ে দেখা হবে। আর স্যারের তো ধানমন্ডিতে অফিস আছেই, আমরা সবাই মিলে একদিন যাব। জি জি জি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি দোয়া আপনাদের জন্য, দোয়া আর ভালোবাসা, যেন আমাদের ভাইদের আপুদের একটা জব হয়ে যায় খুব দ্রুত, খুব দ্রুত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। আর আপনাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা ভাইয়া?
ক্লাস নিয়ে কোনো সমস্যা আপাতত নাই, কিন্তু আমাদের ওই যে মাঝে মাঝে আমরা ওই রেকর্ড ক্লাসগুলো খুঁজে পাই না, এটাই সমস্যা। আচ্ছা, এখন একটু একটু বলে দেই, একটু একটা মিনিট খালি যদি কারো মানে সমস্যা না থাকে একটু শুধু দেখলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, দেখান। আপনারা 10 ব্যাচ না ভাইয়া? জি জি এই যে এখানে আসবেন, আপনাদের এই যে এখানে সকল আপনাদের প্রথমেই কিন্তু অল ক্লাস রেকর্ড লিংক, তারপরে এখানেও দেওয়া আছে, ঠিক আছে সবকিছু। এক ভাই আর কি সাজেস্ট করছিল যে ইয়া করতে, এখানে সবগুলা ভিডিও পিন করে দিতে এই জায়গাটায়। জি তো এখন আমরা এখানে যদি পিন করে দেই তাহলে আর কি আরো এলোমেলো দেখাবে। এখন আপনারা যারা একটু কানেক্টেড আছেন কাইন্ডলি যদি বলতেন যে এইটা করে দিব নাকি, এই জায়গাটা যদি পিন করে দেই সবগুলো ভিডিও, ধরেন আজকে বাংলা ক্লাস হলো, বাংলা ক্লাসটা যদি পিন করে দেই, কাল ম্যাথ হলো, পরশুদিন ইংরেজি হলো, তাহলে কি এই জায়গাটা ভালো দেখাবে? আপনারা খুঁজে পাবেন কোনো কিছু সহজে? জি না, আপনারা সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি। এটা আপনি মানে ওটা আরো ঝামেলা হবে। এক ভাই আর কি ফোন করে সাজেশন দিল এতক্ষণ, এই জন্য আপনাদের কাছে একটু আশা যে আপনারা যেহেতু আপনাদের 10 ব্যাচ থেকে এটা আসছে, তো কাইন্ডলি যদি একটু বলতেন এইটা কি খারাপ হয়েছে বলেন তো? আচ্ছা, আমরা তো এভাবে ঢুকি নাই তো। আপনার হ্যাঁ হ্যাঁ, আপনারা ফেসবুকে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনাদের এই অপশনটা আছে না, এখানেও পাবেন। ক্লিয়ার দেখা তো পাচ্ছি না। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? না, জি জি, এখন দেখা যাচ্ছে, বোঝা যায়? এখন তো আরো লাইটিংটা কমে গেছে মনে হয়। আচ্ছা, এখন একটু জুম করে দেই, হ্যাঁ একটু জুম করে দেন তাহলে হবে। এখন বোঝা যায়? জি, এখন জি এখন বুঝে না, ওটা কি থিয়েটারের মধ্যে? না না না, আপনাদের গ্রুপটায় আচ্ছা আচ্ছা, আপনাদের যে গ্রুপটা আছে না, সিক্রেট গ্রুপটা, জি, সিক্রেট গ্রুপের এরকম আপনাদের এরকম দেখায় না, গ্রুপটায় ঢুকলে এরকম কয়েকটা অপশন দেখায় না? ও আসলে আমি তো গ্রুপে ঢুকি নাই তো, ওই জন্য আমি বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি ঢুকে দেখবো নি, আচ্ছা ঢুকে ক্লাসগুলো একটু যেগুলো গ্যাপ আছে এগুলো করে নেবো। হ্যাঁ, এই যে অল ক্লাস রেকর্ড লিংক, এটা মানে প্রথমেই থাকলো, এখানে আপনারা ক্লিক জি। করার পর আপনারা এই যে দেখতে পাবেন। জি 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 জি, ঠিক আছে, অনেক সময় এই লিঙ্ক গুলো অনেকে আমাদের এই গ্রুপে দেয়, কিন্তু ওখান থেকে ওপেন হয় না, মানে ভিডিওগুলো প্লে হয় না। এটা সমস্যা হয়, কারণটা কি? এইটা হ্যাঁ, এখন আপনার হয়তো অনেক সময় ফোনে আপনাদের ক্যাশ ধরে থাকে, তো এই কারণে হয়তো হয় না, জাস্ট এতটুকুই। ও আচ্ছা, জি জি জি, এখন এইটা গেল, এখানে আবার এখানে রেকর্ড সহ পিডিএফ ফাইল নেসার্সারের যেটা ছিল সেটা এখানে আছে। এখানে ক্লিক করলে আপনারা সব ফাইলগুলো পেয়ে যাবেন। এই দেখেন, আপনাদের এই লিঙ্কটা মানে সব থেকে যেটা বেটার করছিলাম এই জিনিসটা দিয়ে আপনাদের, কিন্তু আপনারা এটা নাকি আপনাদের নাকি পছন্দ হয়নি আর কি। একবার আপনারা গুগল ড্রাইভের ভিতরে চলে আসলেন, এসে এই ব্যাসের এখানে ক্লিক দিলেও আপনারা সব দেখতে পারবেন। এই যে দেখেন, ম্যাথের, হ্যাঁ, এটা ঠিক আছে। এটাই ঠিক ছিল ভাইয়া। ইংলিশ, হ্যাঁ, এটা থেকে আমরা ক্লাস পাই। হ্যাঁ, তারপরে আপনাদের এই যে ইংলিশ ফোকাস রাইটিং, বাংলা, জি জি, ভাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যতগুলো ক্লাস আছে সবগুলোই তো পাবো এখানে। হ্যাঁ 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 ভাইয়া, যেমন আজকের ক্লাসটা আপনারা করলেন না, জি জি, এটা যেমন লাইভ হলো, এটা যখন কেটে দিব, দেওয়ার পর কিন্তু আপনাদের এই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, হয়তো আজকে হয়তো এখন করলেন, এখনই হয়তো পেস্ট না করলেও আগামীকালকে এসে করি, ঠিক আছে, কিন্তু আপনাদের এইটাই আর কি বলার ছিল। হ্যাঁ, এখানে দিলেই হচ্ছে, এখানে শুনুন। তাহলে আর কোনো সমস্যা নাই তো, তাই না? জি না জি না। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের যে পরীক্ষাগুলো হয়, ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল না রেগুলার? জি জি জি, আচ্ছা, এই জিনিসটা একটু মিস করে গেছি। আপনারা যেমন ক্লাস না হইলে কিন্তু মেসেঞ্জারে বলেন যে ক্লাস লিংক কই, ঠিক আছে, কিন্তু আপনাদের কিন্তু একদিনও দেখলাম না যে ক্লাস শেষ হওয়ার পর কেউ বলেন না যে পরীক্ষাটা হইলো না, এক্সাম লিংকটা কই। কাইন্ডলি এখন থেকে আপনারা ক্লাস শেষ হওয়ার পর যে ক্লাসটা করলেন, এটা শেষ হওয়ার পর একটু আমাদের হয়তো মনে থাকে,
অনেক সময় হয়তো মনে থাকে না ভাই, আমরাও তো মানুষ, আমরা তো অনেক কাজে একটু ব্যস্ত থাকি, হয়তো অনেক সময় মনে থাকে না, মিস করে যাই। তো আপনারা একটু দয়া করে যদি খালি একটা টেক্সট করে দেন যে আইডি মেনশন করে যে ভাইয়া একটা এক্সাম লিঙ্কটা দেন, তাহলে আমরা হয়তো আপনাদের ক্লাস টেস্টের লিঙ্কটাও দিয়ে দিলাম। আজকে তো হয়তো পরীক্ষা দিতে পারবেন না, আগামীকালকে দিলেন, কারণ এই ক্লাসটা যেহেতু আপনি আজকে করলেন, এটা একটু পড়লেন, পড়ার পরেই ক্লাস টেস্টটা দিবেন। জি জি জি। আর আপনাদের লিঙ্কগুলো আমরা ওইভাবে সাজাইতেছি, তো ওগুলা ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসেসমেন্ট একটা হয়ে গেল। জি জি। যে আর কোনো কমপ্লেন থাকলে কাইন্ডলি একটু যদি শেয়ার করতেন। আর আপনাদের যে রেকর্ডটা পাবেন না বা যে রেকর্ডটা নাই, কাইন্ডলি বলে দিবেন যে ভাই এত নম্বর এত তারিখে ক্লাস হয়েছে, এই রেকর্ডটাকে আপলোড করেছেন, তো কাইন্ডলি একটু যদি দিতেন। তো আমরা হয়তো অনেক সময় নাও করতে পারি, একটু হয়তো মানুষের তো ভুল হয়, ঠিক আছে না? তো ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, বলেন ভাইয়া। 10 মার্চ ভাইয়া 10 মার্চ রাত 8টা একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা একটু দিয়ে দেবেন। 10 মার্চ রাত 8টায়। এখন যতগুলা ক্লাস আছে সবগুলো আপলোড করে দিছি। 10 মার্চ কোন স্যারের ক্লাস হয়েছে একটু বলবেন? ওইটাই সেই 7 নাম্বার লেকচার সম্ভবত, আমি এটা মানে বাংলার না ম্যাথের 7 নাম্বার লেকচার। আচ্ছা হোক, ওই স্যারের ক্লাসটা যদি আমরা না পাই তাহলে অন্য স্যারের হয়তো ক্লাসটা আপনাদের দিয়ে দিব। না ওইটা হয়তো 10 মার্চের ক্লাসেই আছে ওইটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে তো একটু পারতেছি না। বিষয়টা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, যে আমাদের 10 নম্বরে আমাদের কি ওই মানে 100 মার্কের কোনো পরীক্ষার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ 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 হ্যাঁ, পরীক্ষা তো হবে ভাইয়া, আপনাদের ইভলিউশন টেস্ট হবে 10টা। হ্যাঁ, কবে থেকে সেটা? আমি তো আসলে একটাও দিতে পারিনি, তো তাই বললাম। অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে ভাই, আপনি এটা কি বললেন? অনেকগুলো পরীক্ষা অনেকে দিছে, এখানেই যারা আছে অনেকেই দিছে হয়তো। আমি তো দেখবেন। ভাই সত্যি আমি পরীক্ষা কবে যে হচ্ছে আমি টেরই পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সবগুলো লিঙ্ক সাজাই দিচ্ছি, আপনি ওখান থেকে একটু কাইন্ডলি 10টা ইভলিউশন টেস্ট, তো আপনি ওই কোশ্চেনগুলো সবগুলো দেখে নেবেন। আপনি যদি পরীক্ষাগুলো না দেন, ওখানে আমরা দিয়ে দেবো, তো এখানে ওই জায়গায় মানে রেকর্ডের মতো আপডেট করে রাখবো, একটু দেখে নেবেন। কোশ্চেনগুলো তো 100টা করে কোশ্চেন হলে 10টা পরীক্ষার জন্য 1000 এমসিকিউ। এই এমসিকিউ গুলো দেখলেও আপনার অনেকটা বেনিফিটেড হবেন। হ্যাঁ হ্যাঁ, উপকৃত হব, কারণ ওগুলো থেকে হয়তো পাইতে পারি আমি দুই একটা। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দেবো ভাইয়া, সমস্যা নাই। আমরা সবকিছু আপডেট করতেছি, তো আর আমি নতুন সবকিছু আপডেট করতেছি ভাইয়া, দেখা হবে, সমস্যা নাই, কথা হবে আপনাদের সঙ্গে মাঝে মাঝে। দোয়া রাখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে বলবেন যে ভাইয়া এই কাজটা একটু হয়নি, এটা একটু করে দেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমাদের কোনো কমপ্লেন নাই ভাই, আমরা শুধু আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমাদের একটু গাইডলাইনটা ফলো করে দিবেন তাহলে। আমরা তো ভাই আপনাদের মতন, আমিও স্টুডেন্ট, আপনাকে আমি কি গাইডলাইন দিব বলেন? স্যাররা সব গাইডলাইন দিবে, আমরা শুধু আপনাদের এতটুকু সাপোর্ট দিতে পারি যে আপনারা যদি বলেন যে ভাই এই ক্লাসটা দেওয়া হয়নি বা এই পরীক্ষাটা আমরা দিতে পারিনি, এটা লিঙ্কটা দেন, শুধু এতটুকু করতে পারবো। আপনাকে গাইডলাইন দিতে পারবো এত বড় এখনো ক্ষমতা আমার হয়নি ভাই। দোয়া রাখবেন, যদি কখনো পাই তাহলে করবো। তাহলেই হবে, আমাদের ক্লাস লিংক গুলো পরীক্ষার লিংক গুলো দিয়ে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা সবাই মানুষ আর কি, রুডলি কারোর সঙ্গে বিহেভ না করলে হয়েছে, কারণ আমরা সবাই ওয়েল এডুকেটেড, তাই না ভাই? জি ভাই জি। হ্যাঁ, খালি একটু করে জানাই দিবেন যে ভাইয়া আমরা এই জিনিসটা পাইনি, একটু দিয়ে দেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর আপনাদের অফিসটা কোথায় ভাইয়া? মিরপুর 10 গোল চত্বরটার এইখানে ফলপট্টির উপরেই সামাদ মেনশন, ঠিক আছে? চলে আসবেন যারা ঢাকায় আছেন। ঢাকা মিরপুর 12-তে যায়, আমার আঙ্কেল থাকে, তো আমি ওই পরীক্ষা বিভিন্ন পরীক্ষা দিতে গেলে মিরপুর 12-তে থাকি, আর ওখান থেকে পরীক্ষাগুলো দিই। ও আচ্ছা, তো 10 নম্বর গোল চত্বরটা আছে না, জি জি জি। যে গোল চত্বরটার একটা গলির পরের গলিতেই আমাদের অফিস, এই অনলাইন অফিসটা। এবারে যে সিনিয়র অফিসারের পরীক্ষা দিতে গিয়ে আপনাদের সাথে দেখা করে আসবো, পরীক্ষা দিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, অপেক্ষায় থাকলাম, আসলে দেখা হবে, অবশ্যই আসবেন। জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা।